আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম ফরিদ ভাই, আপনি কেমন আছেন? জি জি, ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। এবং আপনি সহ আপনার দর্শকদের সালাম, নমস্কার এবং শুভেচ্ছা। শুনেন, 1 বছর থেকে বলে আসতেছি যে এই আমেরিকা ভারত এবং আওয়ামী লীগের 1 নম্বর বন্ধু হবে। তখন কিন্তু এই যে এই মুসলেকা সরকার, এই তারেক রহমান, বিএনপি, জামাত, হেফাজত, চামড়া নাইয়া পীর, চামড়া আলা পীর, চামড়া সারা পীর এবং যত ভাবির ফল আছে, তখন কিন্তু আমেরিকা নিপাত যাক, আমেরিকা ধ্বংস। মসজিদে মসজিদে তখন আমেরিকার বিরুদ্ধে বরদোয়া করবে আর মিছিল করবে, আমেরিকা এই হোক, আমেরিকা সেই। এটাই তো রাজনীতি। আমি বলেছি যে ভারত হচ্ছে চাণক্যের নীতির দেশ। ভারত হচ্ছে সেই ভূমিপুত্র যেখানে জন্ম নিয়েছিল চাণক্য। চাণক্য নীতিতে চলে। তার কারণেই দীনেশ ত্রিবেদী হলো বাংলাদেশের রাষ্ট্রদূত। শুভেচ্ছা জানায়, স্বাগতম জানায় আমেরিকা। তো এটা দালমে কুস্ত কালা হয়, এই বোধ বাংলাদেশের। তারেক রহমান এমন একটা কেস্টি কলে পড়বে। আরো যদি বলি, জামালপুরের ভাষায় বলি বা নদীর ভাষায় বলি, পুকুরের ভাষায় বলি, কারেন্ট জাল দেখছেন তো? কারেন্ট জাল, তৈরা জাল, যে জালটা ফিক্কা মারো ওখান থেকে বেরোনো যায়। কারেন্ট জালের মধ্যে যদি পড়েন, ওখান থেকে আপনি বেরোতে পারবেন না। কেসকি জালের মধ্যে আপনি আটকে যাবেন। পর আপনার মুর্দাটাই না বের করতে হবে, জিন্দা বানানো যায় না। তো এই তারেক রহমান কারেন্ট জালের মধ্যে পড়ে গেছে। সোজা কথা, কেসকি কলে পড়ে গেছে বা ফাটা বাসের সিপাই পড়ে গেছে, সে বুঝতেই পারতেছে না। আপনি খেয়াল করেছেন, এই মুহূর্তে ভারত কিন্তু তাদের টুরিস্ট ভিসা দিয়ে ঘোষণা দিয়েছে 28 তারিখ থেকে দিবে, আনার কয়েকদিন পর। দীনেশ ত্রিবেদীকে কি করলো? একটা মন্ত্রীর পদমর্যাদা দিল। আবার এদিকে ভারত, এদিকে আবার আমেরিকা সমর্থন জানাইল, ওইদিকে আবার চীনের আরেক বড় সরকারি বড় নেতা বা মন্ত্রী সমমর্যাদার কেউ ভারতে অজিত দোভালের সাথে বৈঠক করে। মানে ঘটনা কোন দিকে কি ঘটতেছে? এইদিকে আমেরিকা চেয়েছিল করিডোর, নাম দিয়েছিল মানে কি সহযোগিতামূলক করিডোর। চায়না সরাসরি করিডোর চেয়েছে। চায়নারে যদি করিডোর দেয়, আমেরিকা বসে থাকবে? আবার আমেরিকারও যদি দেয়, ভারত আর চায়না বসে থাকবে? তারেক রহমান অনেক কেস কি করলে, চীন যে গিয়েছে তার অবস্থা কিন্তু খারাপ হয়ে যায়। আমরা সর্বশেষও দেখেছি, আবারও খুব শীঘ্রই দেখবো। আর ভারতকে আরেকটা জিনিস বলি, ভারতের কিছু নীতি আমারও পছন্দের না। এরা এত স্লো, মনে হয় হোমিও ওষুধ দেয় যে 40 দিন পরে কাজ করবে, কিন্তু কাজ কিন্তু করে। তারা এমন ডোজ দিয়ে দেয়। দেখেন পাকিস্তানকে বিনা যুদ্ধে, কোনো বিমান হামলা নাই, বোম ফোটানো নাই, গুলি নাই, একটা বুলেট খরচ নাই, পাকিস্তানকে সারা পৃথিবীতে ভিকারিস্তান নামে একটা দেশ কি ছিল, সেটা হলো পাকিস্তান। কি কাজটাই করে দিয়েছে। তাহলে ভারত যখন বাংলাদেশকে নিয়ে কিন্তু খেলা শুরু করে নাই, শুধু ওই যে পুশিন নিয়ে, পুশব্যাক নিয়ে একটু দুষ্টামি করেছে ভারত। তাতে কিন্তু বাংলাদেশের, আমিও প্রথমে ভাবতাম যে ভারত কিছু বলে না, আমার রাগ উঠেছে। কালকেও আমি একটা পোস্ট দিয়েছি ভারতের উপর রাগ করে, মানে অন্যরকম রাগ। আমাকে ভারত থেকে কয়েকজন বয়স্ক মানুষ, আমাকে, এবং তারা বিজ্ঞ মানুষ, গবেষক, প্রত্যেকের বয়স 75-এর উপরে, 80-র কাছাকাছি। তারা আগে বললো, তুমি পোস্ট দিয়েছো, আমরা বুঝেছি ওরা ভারতকে নিয়ে দিয়েছে, কিন্তু ভারতকে তুমি বুঝবা না, তুমি ভারত সম্পর্কে অনেক বেশি জানো। আমাকে ওই লোকগুলো আবার ভারত গবেষক মনে করে, মানে সেই বিজ্ঞ ব্যক্তিগুলো, তাদের সাথে আমার আলোচনা হয়, তখন তারা বলে, তুমি তো ভারত গবেষক হয়ে গেছো, আমরা তো ভারত সম্পর্কে এত কিছু জানি না। উনি বললো, সরি আজকে সকালে বলেছে, রাতে না, সকালে মানে তো 11টার পরে, বললো যে ভারত কি করবে সেটা তুমি ফাইনালি জানতে পারবা না। ভারত এমন ভাবে এগোবে, যদি মনে, যেমন মাকড়সার কয় পা, আমি বললাম 8 পা নাকি কত পা, কয় রকম, তুমি 2 পা আলা মানুষ হয়ে তাকে নিয়ে চিন্তা করতে পারো না। ভারতের শত্রু বাংলাদেশ, ভারত বাংলাদেশকে শত্রুই মনে করে না, কারণ জানে তার কিছুই করতে পারবে না, কিন্তু ট্র্যাপে পা দিবে না। আমি বলেছি যে ভিসা কেন দিল স্যার? উনি বললেন, না, ভিসাটা দেওয়া এটা একটা টোক। বলে যে তুমি যে ক্ষোভটা দেখাচ্ছ যে ভিসাটা দেওয়া তো ভুল। আমি বলেছি, এই যে দেখেন, বাংলাদেশি লোক আপনাদের বলতেছে আপনারা নাকি ভয় পেয়ে গেছেন, আপনারা নাকি না খায় মরবেন, এই জন্য আপনারা ভিসা দিয়েছেন বাংলাদেশকে। বললো এটা আমাদের একটা টোপ। বর্ষি কয়, তুমি যখন মাছ মেরেছো, কখন মাছ শিকার করেছো? জি, আমি তো মাছেরই লোক। বললো যে মাছ শিকার করতে একটা টোপ দিতে হয়, অথবা সুন্দরবনে বাঘ ধরতে গেলে তুমি দেখবা সেখানে কোনো একটা প্রাণী রাখতে হয়। এই ভিসাটা হলো একটা টোপ ভারত সরকারের। বলে আপনি কেমন বুঝলেন? এটা আমার অনুমান। তুমি যেমন অনুমান করে বলো, আমার অনুমান। বলে যে এটা তাদের টোপ, এটা তারা দেখতেছে কি করে। পাশাপাশি তারা দেখে নিল বাংলাদেশ কত উজাইতে পারে।
বাংলাদেশ চরম পর্যায়ে উজায়, মানে আমাদের ভাষায় বললো, মানে সে অন্য ভাষা বলছে, মানে খুশি হলো যে বাংলাদেশ কত উজাইতে পারে, ওই শব্দটা ইংরেজি ইউজ করেছে, বলে যে কত উজাইতে পারে আমরা তা দেখতেছি, ভারত সরকার তা দেখতেছি। প্রথমে বলেছিল আমরা, বলে আবার কথা ঘুরে ফেলে বলে যে ভারত সরকার এগুলো অবজার্ভ করতেছে। তোমার মতো ইউটিউবারের কথা যদি ভারত সরকার শুনে থাকে, তাহলে তারা এত চিৎকার চেঁচামেচি সারাদিন ভারত ভাঙতে চায়, সেভেন সিস্টার খাইতে চাও, এইভাবে বলতেছে, তোমরা সেভেন সিস্টার খাইতে চাও, তোমরা আমাদের কলকাতা নিয়ে নিতে চাও, তোমরা আমাদের দিল্লি নিয়ে দিতে চাও, তোমরা আমাদের আসাম নিয়ে নিতে চাও, তোমরা আমাদের বিহার নিয়ে যেতে চাও। আমরা স্যার আপনি এগুলো দেখেন, বলে হ্যাঁ আমি তোমাদের টিকটক ওইগুলো দেখি তো, যে তোমরা রিক্সাওয়ালা বলতেছে আমাদের বিহার নিয়ে নিবে, আমাদের কলকাতা। বিহারের লোকগুলোই যদি শুধু ভারতের সাথে বাংলাদেশের সাথে বিদ্রোহ করে, শুধু এক প্রদেশ বিহারের লোক পাঠিয়ে দিলে, বিহারের পুলিশ, বিহারের যে যারা যে শক্তি আমাদের আছে, যদি শুধু বাংলাদেশ পৃথিবীর মানচিত্রে থাকে, এগুলো তুমি আবার রাগ করো না, কারণ তুমি তো আবার মানুষ তো তোমার ভারত দালাল মনে করে, এটা আবার বলে তোমার তো ভারতের দালাল মনে করে, তুমি আসলে দেশপ্রেমিক, তোমার দেশকে খুব ভালোবাসো, তুমি রাগ করো না। মানে কি, আমাদের বিহারের মানুষগুলো পাঠিয়ে দিলে তোমাদের বাংলাদেশ অস্তিত্ব থাকবে না, আমাদের সৈন্য টৈন্য এগুলো কিছুই দরকার নেই। আমি বললাম স্যার কলকাতার কথা বললেন না কেন? তখন একটু কলকাতার লোকদের একটু গালি দিল, ওইটা আর বলা যাবে না সেন্সরের কারণে। উনি নিজে কলকাতার লোকদের পশ্চিমবঙ্গের লোকেরা যে ভাষায় গালি দেয় একটা গালি দিল। পশ্চিমবঙ্গের মানুষ ভালো না, তার ভাষায়, যারা রাজনৈতিক, এরা পড়ালেখা করে বিদ্যা অর্জন করে, কিন্তু রাজনৈতিক কনসাসনেস তার ভাষায়, যে এটা খুব ভালো না এদের। তারপরের অংশগুলো বলা যাচ্ছে না ঠিক সঙ্গতার কারণে। তাই বলছে বিহার কিন্তু কম শিক্ষিত এলাকার দেশ, বিহার যে অঞ্চল কম শিক্ষিত, অথচ বলছে যে বিহার প্রদেশই যথেষ্ট। তো আপনি যেটা বললেন ভারতের কূটনীতি আসলে জটিল, পরে ভাবলাম তাই তো, যে ভারতকে সারাদিন গালি দিচ্ছে, আমি কেন ভারত কেন বিষয় আমাকে সারাদিন গালি দিতেছেন, তারপরও আমি আপনার ভাইস্তের দাওয়াত দিতেছি, আমি আপনার ভাগ্নের, আপনি আমার সারাদিন গালি দিতেছেন, আপনার পোলা, আপনার বউ, আপনার পোলার বউ আমার গালি দেয়, আর আমি আপনার ভাইস্তে ভাগ্নের দাওয়াত দেয় না, রুই মাছ খাওয়াই, পাঙ্গাস মাছের পেটি খাওয়াই, তাহলে এটা একটা আরো মারাত্মক ট্র্যাপ না এটা আপনার জন্য? তো এইরকম এই ভিসাটাও নাকি একটা ট্র্যাপ, তাদের ভাষায় ব্যবসা বাণিজ্য একটা ট্র্যাপ। তবে আমরা নাকি ডিসেম্বরের মধ্যে আমাদের দেশে অনেক কিছু ঘটবে, এবং তার ভাষায় আমার ভাষায় না, এটা আমিও বিশ্বাস করি। তিনি যেটা বলেছেন যে ভারত যখন বাংলাদেশকে নিয়ে কোনো স্টেপ নিবে না, এটা ভারত বাংলাদেশ বুঝবে না, বাংলাদেশের যারা পৃষ্ঠপোষক তারা কেউ বুঝতেই পারবে না ভারত কখন কি সিদ্ধান্ত নেবে। তাই যদি বুঝতো তাহলে তো রক্ষাই করতে পারবে। যেমন ধরো, জি বলেন। আপনার কথাটা সত্য। একটা জিনিস দেখেন আপনি, এই যে স্বামীর চিকিৎসায় ভারতে করানোর জন্য দীনেশ ত্রিবেদীর কাছে ভিসা চাইলেন নারী, আর এই নারীরই ভিডিও আছে যে উনি দিনে রাইতে দিল্লি না ঢাকা ভারতের ওই যে হাদির সেই মাউয়া ঠাউয়া ছিঁড়া ফেলাতে, হ্যাঁ এই স্লোগান আছে। হ্যাঁ না আমার না, ওনার কথা প্রথমে আমি রাগ করেছিলাম, গুসা করেছিলাম, বা আমি বললাম যে ভারতে তো ওর ভুল কেমন করলো। এমনকি কালকে একটা ইনডাইরেক্ট আমি পোস্ট দিয়েছি, কিন্তু দেখি না ওনার কথা ঠিক। এই যে দেখেন, এই যে জামা, আপনি যে ছবিটা দেখেন, এর ছবিটা তো আমরা দেখতে পারতাম না, এর মুখোশটা আমরা দেখতে পারতাম না। আরেকটা ঘটনা ঘটবে, সেটা আমি হয়তো বেশি দেখাবো। অর্থাৎ আমার একটা লোক রেখেছি আমি, যে 28 তারিখ থেকে, মানে যেই দিন শুরু করবে যাওয়া, আমি যশোরে লোক ফিট করেছি, তাকে বেতন দিব। বলছে আপনাকে আমি বেতন দিব, আপনাকে একটা দৈনিক একটা মানুষের একজনকে ভিডিও, যে তোমার বেতন কত, সে বলছে তার বেতন প্রতিদিন বাংলাদেশি টাকা 600 টাকা। আমি বলছি তোমার আমি 700 টাকা দিব। তোমার কাজ হলো সকালবেলা যে 7টা থেকে রওনা দিবে, বিকাল 5টা পর্যন্ত যত বাংলাদেশি লোক যাবে ওগুলো ভিডিও করে আমার কাছে পাঠাবা, বেনাপোল বর্ডারে, ঠিক আছে? যেগুলো আমাকে ভিডিও করে পাঠাবো। বললো শুধু বলো যে স্যার আমার তাহলে দুপুরে একটু খাবার দিয়ে, তাহলে আমি ঠিক আছে আরো 100 টাকা দিব, তোমার 800 টাকা দিব। বলো স্যার আমার চাকরি কতদিন? আমি বললাম তোমার এই চাকরি যতদিন ভিসা চলবে ততদিন, প্রতিদিন আমার ভিডিও করে দিবা, তুমি আমার রেকর্ড করে দিবা, আমি এগুলো দেখাবো যে এই যে কারা ভারত, কারা ভিসা, কারা স্লোগান দিয়েছে হাতির মতো, যে হাতিমাতি ছিঁড়ে ফেলবে ভারতের, দিল্লি না ঢাকা। একেবারে লাইভ এগুলো আমি দেখাবো, আপনার চ্যানেলেও সপ্তাহে 1-2 দিন দেখাবো। জি, তবে একটা শর্ত আছে, ওই যে 800 টাকার মধ্যে 100 টাকা আপনার দিতে হবে। অবশ্যই। আচ্ছা ঠিক আছে। আমি একটা ঘটনা করছিলাম, আমি ফোন দিছিলাম ভারতীয় এম্বাসি, তারে বললাম যে আমি আমার ওয়াইফ বাচ্চারা সব ভারত যাইতে চাইতেছি। তো আমার কাছে প্রথমে বলা যে ফর্ম ফিল আপ করতে, আমি বললাম যে আগে ইনফরমেশন দে, আমাদের পাসপোর্ট হচ্ছে যে ফ্রেঞ্চ পাসপোর্ট, তো তাহলে তো তোদের লাগবে না, ভিসা লাগবে না, ফ্রেঞ্চ পাসপোর্ট। আমাকে যে আমার পাসপোর্টে কিন্তু জন্মস্থান বাংলাদেশ লেখা আছে, তাহলে 3 সপ্তাহ লাগে চেকিং হবে। আমি আমার ওয়াইফের বাংলাদেশি পাসপোর্ট,
ওইটা একটু ডিফিকাল্ট। আমি যে কেন বাংলাদেশের জন্য ভিসা ওপেন করে দিছে না? ওপেন করে দিছে, কয় তোর ওয়াইফেরটা 3 মাস আগে জমা দিয়া দিস। হইলো ভাই 3 মাস আগে, তার মানে বুঝছেন মানে মানে ওই যে তাহলে ওনার কথাই ঠিক যে এটা টোপ দেখেন টোপ। ভিসা দিব 3 মাস আগে, জমা দিতে হবে 3 মাস আগে, 3 মানে মাস আগে, পাসপোর্টটা 3 মাস, মানে পাসপোর্টটা 3 মাস বন্দি, বন্দি। যাচাই এবার হবে, আপনি দেখেন যাচাই কি হবে। করেন, ওগুলো দেখবে আর কি তারা। ছবি দিয়ে তো স্ক্যান করে গুগলে মারলেই বাইরে আসে। অদ্ভুত। হ্যাঁ, এটা আমি জানতাম না। শুধু তাই না, আমি তো মানে খুব নিজেকে নিরাপদ রাখার জন্য অনেক, জানেনই তো, অনেক সব ফোনে পান না, আমি তো আমার ফোন রেখে আমি তো বাটন ফোন নিয়ে যাই যাতে কেউ খুঁজে না পায়। পরে আমাকে একজন বললো এই ভয়ের কারণে, বলে তুমি তো টেকনোলজি বুঝো না। আমি বলছি কেন? তোমার ফোনটা চালু থাকলে তোমার খুঁজে পাওয়া যাবে, তুমি পৃথিবীর কোন অবস্থানে আছো, কোন পয়েন্ট আছো, তুমি কোন জায়গায় আছো, ওটা আমি মার্কিং করতে পারি। আপনি মানে তুমি অপেক্ষা করো, পর আমার পার্সোনাল নাম্বার যেটা আপনাদের কাছে নেই সেটা দিলাম। উনি আমাকে আধা ঘন্টা পরে ছবি সহ পাঠাইলো, তুমি এই এলাকায় এই অবস্থান আছো। সত্যি সত্যি উনি আমার 1/2 কিলোমিটারের মধ্যে বের করে ফেলছেন। একটা ব্যক্তি, গোয়েন্দা সংস্থা লাগে নাই। তাহলে যারাই যে ভিসা চাইবে তাদের ছবিটা নিয়েই তো আগে গুগলে দিবে, ফেসবুকে। তবে একটা কাজ করবে, যারা দেখবেন ভারতের ভিসা চাবে, এই যে আমাদের ভাবির পোলারা এবং যারা জামাতি হেফাজতি, তারা করবে কি তাদের ফেসবুক আইডি ডিসেবল করে রাখবে। হ্যাঁ, এটা ডিজেবল তো তারা ডিসেবল করবে, তার মানে কি? তার মানে আর ভিসা দিবে না। ফেসবুক কোথায়? সোশ্যাল মিডিয়ার ইয়ে কোথায়? ফরিদ ভাই, আজকে একটা জিনিস, সেটা সব এখন লোকজন কমেন্টসে দিচ্ছে, এই যে তুরাগের ঘটনা, তুরাগ ট্র্যাজেডি। তুরাগে বিএনপি জামাতের 85 7 নেতাকর্মীকে হত্যার পর নদীতে নিক্ষেপ, মিলল 3 লাশ, বাকি 4 লাশ এখনো নিখোঁজ। মানে এটা আপনার 22 তারিখের মিছিল শেষে বাড়ি ফেরার পথে 7 জন ছাত্রলীগ, আওয়ামী লীগ ছাত্রলীগের কর্মীকে হত্যা করা হয়েছে। 3 জনের লাশ এই পর্যন্ত পাওয়া গেছে, আজকে সকালেও 1 জনের লাশ পাওয়া গেছে। বিষয়টা কিভাবে দেখছেন? এখন আমরা মানে এটা এখন যদি আমাকে দেখতে বলেন, তাহলে এখন যদি বললে কইলে মায়ের খায়, না কইলে বাবা এটা খায়। যারা হিরো আলমের সর্দি হইলে উষ্টা খায় পড়লে বিবৃতি দিত, তারা কোথায় এখন? সেই দেশ, সেই এম্বাসি, সেই রাষ্ট্রদূত, সেই মানবাধিকার সংস্থা, বাংলাদেশের মানবাধিকার সংস্থাগুলো এখন কোথায়? এই যে এরা মারা গেল, আপনি যেটা দেখতেছেন এটা তো একটা চরম নির্মমতা। আবার আজকে আর একটা লাশ দেখলাম, বিভৎস হত্যা করা হয়েছে। এবং আপনি জানেন যে যারা ছাত্রলীগ করে, কে না পেলে তার বাবা মাকে তুলে নিয়ে যায়। এমনকি তার মা, আমরা এই নিউজ পেয়েছি, পত্রিকায় এসেছে যে মাকে না, ছেলেকে না পেয়ে নামাজরত অবস্থায় মাকে মেরে ফেলেছে তার মাকে। আমরা এও দেখেছি আপনি যদি আওয়ামী লীগের নেতা হন, বা আওয়ামী লীগের নেতা যদি আমি হই, তাহলে আমার সন্তানের উপর টর্চার হচ্ছে। এটা বাংলাদেশে হয়েছে, আমরা দেখেছি। তো এরা তো এটা করবেই, কারণ তারা 23শে জুন তাদের জন্য কত ভয়াবহ ছিল, কত ভয় ছিল যে ন্যাটো বাহিনী ছাড়া সব তারা রাস্তায় নামিয়েছে। পুলিশ, বিজিবি, আনসার, যৌথ বাহিনী, মানে আপনার আরো যারা আছে, আর্মি, সবই তারা নামিয়েছিল। পাশাপাশি আমার ভাবির পোলারা ছিল, জামাত ছিল, হেফাজত ছিল, চামড়া নাইপির ছিল, চামড়া সারাপির ছিল, তারপর বিএনপি ছিল, ছাত্রদল ছিল, সবাই ছিল। তারা তো এগুলো ঘটাবে। এই নির্মমতা এখনই শেষ নয়। আমরা হয়তো বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ এবং আওয়ামী লীগ অবশ্যই ক্ষমতায় যাবে, ফিরে আসবে বাংলাদেশ, বাংলাদেশ তারা ঠিকই থাকবে, আসবে, কিন্তু অনেক মূল্য দিতে হচ্ছে। এই 7টি লাশ আরো কয়দিন পর আমরা পাবো, যেহেতু 7 জন নিখোঁজ। এই লাশগুলো, সেগুলোর মূল্য দিতে হচ্ছে আমাদের। তবে এগুলো মানুষ মনে রাখতেছে। এরকম নির্মমতা এটা তো নতুন না ভাই। একজন আওয়ামী লীগ করার কারণে তার স্ত্রীকে 1 বছর যাবত ধর্ষণ করতেছে। আপনি কি এই 7টা লাশের চেয়ে ওটাকে কম মনে করেন? আপনি বলেন যে একটা নারী 71 সালেও কিন্তু ধর্ষণ একবারই করতো বা 2বার করতো পাক বাহিনীরা, তারপরে কিন্তু আরেক সাইডে চলে যায় বা আরেকজনকে ধরতো। এই স্বাধীন বাংলাদেশে আওয়ামী লীগ করার অপরাধে আওয়ামী লীগের নেতার বউকে 1 বছর ধর্ষণ করেছে ছাত্রদল নেতা। আপনি এটাকে কি ওই হত্যার চেয়ে কম মনে করেন? এটা কত বর্বরতা, যেটা পাকিস্তানের সেই 71-এর বর্বর সময়ও ঘটে নাই। এরকম হত্যা চলছে, আরো চালাবে, নির্মমতা দেখাবে। তবে একটা জিনিস দেখলাম, বাংলাদেশ আওয়ামী লীগ, এতে বোঝা যায় যে 71-এ আওয়ামী লীগের উপরে কি কি ঘটেছে। মানুষ এগুলো দেখুক, মানুষ জানুক। কিন্তু আমার দুর্ভাগ্য, এবং কখনো কখনো আমি স্তম্ভিত হয়ে যাই এবং বোকা হয়ে যাই যে এখন আর সেই মানবাধিকার কর্মী, নেতা, বুদ্ধিজীবী, সাংবাদিক তাদের আর বিবৃতি দিতে দেখি না। বরং এটাকে তারা পিকনিক করতে গিয়ে মরছে, নৌকা ডুবি মরছে, এগুলো তারা বলার চেষ্টা করতেছে। এদের পক্ষে তো সবই সম্ভব। আপনি জানেন যে এরা যদি 500 যায়, তখন বলে যে নবীর বইয়ের নামে তো বদনাম ছিল, মানে নবী বানায় ফেলাইছে, অর্থাৎ মামুনুল এখন নবী হয়ে গেছে।
মামুনুলের বউ এখন আয়েশা, বিবি আয়েশা হয়ে গেছে। কত বড় হারামজাদা বলে, এগুলো বলতে পারে। আবার দেখেন শিবিরের ছাত্র শিবিরের এক নেতাকে রক্ষা করতে তারা কি বললো, যে আল্লাহ নবীরা, নবী না শুধু নবীরা, আর সাহাবিরা মানে বহু বছর, যে এরা নিজেরাও আরেকজনের বউ নিয়ে চলে যেত, বলতো বউ দিয়ে দাও। মানে এরা নিজেদের স্বার্থে আল্লাহর নবী, আল্লাহর সাহাবি নিচে নামায় আনে। এরা নিজেদের লাম্পট্য ঠিক করার জন্য, বৈধতা দেওয়ার জন্য নবীর সাথে তুলনা করে। কয়দিন পরে এরা আল্লাহ খুদার তুলনা করবে, কোনো সন্দেহ নেই। এদের পক্ষে সবই সম্ভব। মিথ্যা কথা না বললে তো আপনি জামাত হইতেই পারবেন না, আর ঠাড়া পড়া মিথ্যা না করতে পারলে তো আপনি জামাতের নেতা হইতে পারবেন না, আর ঠাড়া পড়া মিথ্যা কথা জামাতের চাইতে বেশি মিথ্যা কথা না বলতে পারলে তো আপনি বিএনপি হইতে পারবেন না। তো এই যে দেশে যে নির্মমতার কথা আপনি বললেন, এটা আসলে অসহ্য। মানে এটা যদি আমার দুশ্মনের ওই পরিণতি করে কেউ, আমি এটার বিরোধিতা করি। আমার দুশ্মনকে কেউ যদি পানিতে এইভাবে ডুবিয়ে মারে, আমি অ্যালাউ করবো না, আমাকে আমরাও করবো না। এই ধরেন আওয়ামী লীগ ক্ষমতায় আসবে, ছাত্রলীগ যদি এইভাবে ছাত্র দলের লোকদের পানিতে চুবায়, আমি বিরোধিতা করবো। আমরা এটা মানবিক মানুষ, আমরা এটা মেনে নিতে পারবো না। তাহলে এখন কিভাবে পারবো, আমরা কিভাবে পারবো? আমাদের শুভাকাঙ্ক্ষী, আমাদের পক্ষে, মুক্তিযুদ্ধের পক্ষে আওয়ামী লীগের মানুষ এইভাবে নির্মমভাবে হত্যা করে, এটা আমরা কিভাবে মেনে নিব? তবে একটা জিনিস বলি, এই নির্মমতা এটা এত ভয়ঙ্কর রূপে ফিরবে, এই নির্মমতার প্রতিশোধ আমরা চেয়েছিলাম, আওয়ামী লীগেরও চেয়েছিল, যদি আমি বিশ্বাস করি নাই। আওয়ামী লীগ চেয়েছিল যে তারা স্বাভাবিক গতিতে ফিরবে নির্বাচনে, অর্থাৎ নদী তার সাধারণ গতিতে ফিরবে, নদীর জল। কিন্তু আমি শুরুতেই বলেছিলাম, আওয়ামী লীগকে স্বাভাবিক গতিতে ফেরানো যাবে না, ফিরতে দেবে না। এগুলো তার সিমটম। এরা কি করতেছে জানেন? ছাত্রলীগকে, আওয়ামী লীগকে, যুবলীগকে, কৃষক লীগকে, শ্রমিক লীগকে, তাঁতি লীগকে, আওয়ামী যুব মহিলা লীগকে এরা বিপ্লবী বানিয়ে ফেলেছে। এইভাবে তারা আর এই যে আজকে 7 জন মারা গেছে, প্রতি মাসেই 10-12 জন করে মেরে ফেলতেছে। তারপর নির্যাতন, নিপীড়ন, তো সেটার হিসাব নাই। ঘর বাড়িতে দাঁড়ে দাঁড়ে গিয়ে দেখতেছে আওয়ামী লীগ বাসায় আছে কিনা। আপনি দেখেন পুলিশ দেখতেছি যে বাড়িতে যাচ্ছে, যে মা বাবাকে গালাগালি করতেছে। রাজনীতি করার জন্য গালাগালি। বাংলাদেশে কোন ঘর আছে যে আওয়ামী লীগ করে না? কোন গ্রাম আছে আওয়ামী লীগ করে না? কোন গলি আছে আওয়ামী লীগ করে না? কোন শহর আছে হাজার হাজার আওয়ামী লীগের নেতা করবেন? আপনি কয়জনকে ধরবেন? তবে বাংলাদেশ আওয়ামী লীগকে এরা বিপ্লবী বানিয়ে ফেলতেছে। এবং যখন আপনি বিপ্লবী হয়ে ফিরবেন, তখন কিন্তু দেশে এটা রিভেঞ্জ হয়। বিপ্লব মানে কি? রিভেঞ্জ। এরা কিন্তু তখন রিভেঞ্জের মুখোমুখি হবে। এরা কিন্তু বুঝতেছে না, জামাত তো বদমাই সদর কথা বাদ, কিন্তু বিএনপি এরা কোথায় যাবে? জামাত তো পালিয়ে যাবে। জামাত তো হয় আওয়ামী লীগে যোগ দিবে, আমরা পালাই যাবে, কিন্তু বিএনপি কোথায় যাবে? আর আওয়ামী লীগ তো, জামাত অর্ধেক এখনো গুপ্ত, এখনো তো জামাত অর্ধেক গুপ্ত, আমরা জানি। জামাত এখনো কিন্তু আত্মপ্রকাশ করে নাই। তাদের অর্ধেক লোক বিএনপিতে ঢুকে আছে, কিছু লোক এখনো আওয়ামী লীগ আছে, আর অনেক লোক এখনো আত্মগোপনে আছে। প্রকাশ্যে তারা কিছু এসেছে। আমরা দেখেছি ছাত্রলীগ করা লোক এখন ছাত্র শিবিরের নেতা, দেখেছি না আমরা? যে বলতো, যেমন বিএনপির মালয়েশিয়া কি ব্যারিস্টার ভুয়া পেকু, সে দেখেন জামাত। বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মেথর আক্তারুজ্জামান জামাত। কোথায় যে জামাত নাই, কিভাবে বুঝবো আমরা? কিভাবে বুঝবো যে জামাত, তারেক রহমানের আশেপাশে জামাত নাই? কিভাবে বুঝবো? আমরা তো বুঝতে পারতেছি না। তো এই যে বিভৎস রূপটা আপনি দেখালেন, যে এই যে পানিতে ডুবিয়ে মেরে ফেললো, এটা চরম বর্বরতা, অমানবিকতা। এখানে কোনো বিবৃতি নাই, কিন্তু এর প্রতিশোধটা হবে ভয়ঙ্কর। আমিও চেয়েছিলাম ছাত্রলীগ, আওয়ামী লীগ, যুবলীগ একটা বিপ্লব হয়ে ফিরুক। আমার মনে হয় আমার কথাটি সত্য হতে যাচ্ছে। আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগকে স্বাভাবিকভাবে আসতে দিবে না। এই বিএনপি, জামাত আর ভাবির পোলারা বিপ্লবী ভাবে আসতে বলতেছে। আমিও চাই বিপ্লবী হয়ে আসুক, তাহলেই দেশের মঙ্গল হবে, আওয়ামী লীগের মঙ্গল হবে, ছাত্রলীগের মঙ্গল হবে, দেশের অর্থনীতির মঙ্গল হবে। জি ফরিদ ভাই, আমাকে একটা দর্শক একটা কমেন্টস করছেন। উনি লিখছেন যে আমার পেছনে কেন ফ্রান্সের এবং ব্রিটেনের 2 দেশের পতাকা? ভাই, আমি ফ্রান্সের পতাকা রাখলে ওই ফরিদ ভাই বলে যে যেহেতু আমি পিনাকিয়ার পাশাপাশি থাকি, আদম ব্যাপারী ইউনিসের প্রতিবেশী। হ্যাঁ, এই জন্য ভাই 2 দেশের পতাকা রাখছি। কারণ হচ্ছে ফ্রান্সের, আমার পাসপোর্ট ফ্রান্সের, বাচ্চাদের জন্ম ফ্রান্সে, কিন্তু ওরা আবার পরে এখানে এইসব পাসপোর্ট নিয়েছে, সুতরাং এই জন্য 2 দেশের পতাকা রাখা হয়েছে। এটা হচ্ছে মূল কাহিনী। ভাই, একটা জিনিস দেখায়, যেটা আজকে টিআইবি আপনার বন্ধু বান্ধবরা একটা নোটিশ করেছেন, সেটা হচ্ছে যে অন্তর্বর্তী সরকারের 1 বছরের সেবা খাতে 12,633 কোটি টাকা ঘুষ লেনদেন টিআইবি। পীর সাহেবদের জমানায় এত কোটি টাকা। আল্লাহর নবী আসলে ইউনূস। হ্যাঁ, নবী। এটা বাস্তব যে ওনারে তো আরো 50 বছর থাকার কথা কইছিল। অথচ টিআইবি হঠাৎ করে আস্তে আস্তে বের হচ্ছে কাহিনী। জি, শোনেন, যখন টিআইবির আমার এই ভাইজানেরা, টিআইবির আমার বান্ধবীরা
যখন ইউনুসের চামচামি করতো আমি বলতাম ইউনুস যাওয়ার পরের দিনে কিন্তু এদের রূপটা পাল্টে যাবে, এবং শুরু হয়ে গেছে। আগে করেছিল ইউনুস যাওয়ার 3-4 দিন আগে কিন্তু ইউনুসের নামে কি যেন একটা রিপোর্ট করেছিল, তাদের কি যেন টাকা নেওয়ার জন্য, টাকা নেওয়ার পর 3 দিন চুপ ছিল। যাই হোক, এদের তো সভাপতির উদয় হবে না, এরা তো বদমাইশ আসলে, এরা তো অন্য দেশের অন্য অন্য মানুষের অন্য জাতির বিষয় তো সার্ভ করে, এরা এরকম বাটপারি করবে। তবে এরা একটু দেরি করে বলে ফেলেছে, তো টাকার সংখ্যাটা বোধহয় একটু বাড়বে, কারণ 12,000 কোটি টাকা তো সুইস ব্যাংকে গেছে, ওইগুলো কোথায় গেল, টাকার সংখ্যাটা বোধহয় একটু বাড়বে আর কি। কারণ আবার দেখেন মৌলবীরা আবার তার নবী ঘোষণা দিয়েছিল, আবার বলছে মোহাম্মদ ইউনূস 2 নবী নামে আসছে, আর বলতো আরেক মৌলবী ছিল না আফসারি নাকি খাপসারি, আল্লাহ আর যেন নির্বাচন হয় না, এরকম চিৎকার করতো না ধর্মের ওয়াজ মাহফিলে যায়, বলে আল্লাহ নির্বাচনে যেন হয় না, সুদখোর ইউনূস থাকুক। এদের কাছে সুদখোর খুব ভালো। যাই হোক, এই দুর্নীতি ছিল, আমরা তো তখনও বলেছি এরা দুর্নীতি করতেছে। আমার বাবির পোলারা যারা ভাত পাইতো না, থাকতো শিবিরের মেসে, চলতো লোকাল বাসে, তারা 5 তারকা হোটেলে গিয়ে হাঁসের মাংস না খেলে পেট ভরে না, তাদের সেটা ভরে না, সেটা মানে পেট, তাদের সেটা ভরে না, তাদের জিহ্বার চলে না। তো এতেই তো বোঝা যায় যে লোক শিবিরের মেসে ভাত খাইতো, যে ডাউলের মধ্যে পানি কতটুকু কম হয়, সে তৃপ্ত, অথবা কবে একদিন খাসির মাংস পাবে সপ্তাহে, তাই না, সপ্তাহে একদিন, কবে একদিন মাছ পাবে, এই চিন্তা করতো সেই লোক যখন হাঁসের মাংস খায় 5 স্টার হোটেলে গিয়ে, তখন তো বুঝতে হবে যে এরা কি রকম দুর্নীতি করেছে। আমাদের ভাবির পোলাদের নামে তো বন্যার ত্রাণের কথা বাদ, তারা একটা চাকরি দিয়েও 20 কোটি টাকা নেওয়ার রেকর্ড। গাজীপুরের কাকে যেন কি করতে যে 20 কোটি টাকা চেয়েছিল না, তো 20 কোটি জায়গায় 10 কোটি তো সত্য, 10 কোটি হলো 5 কোটি, এক চাকরিতে যদি 5 কোটি আসে তাহলে 12,000 কোটি টাকা তো খুব বেশি। ডিসি নিয়োগে পরিতাপের সর্বশেষ প্রশ্ন, যেটা এক সময় বিএনপি জামাত বলতো যে ছাত্রলীগ বলতো যে তোমরা পুলিশ ছাড়া রাস্তায় আসো, আমরা ঠিক আছে। আর একটা জিনিস তো আপনার মনে স্বীকার করবেন যে জামাতই একমাত্র দল যে যার লোক আওয়ামী লীগে আছে, বিএনপি তো আছে, জাতীয় পার্টি তো আছে, সব জায়গায় আছে, কিন্তু জামাতের ভিতরে কোনো আওয়ামী লীগ বিএনপি পাইবেন না, এটা আপনাকে স্বীকার করতে একটা না। এখন কত হচ্ছে, তারাই যখন বলতো যে পুলিশ ছাড়া আসো, সেই তারা এখন সেনাবাহিনী নিয়েও আছে। এরপরে কি? তারপরে বলে দিত যে আগামী 23শে জুন এরা নেটো বাহিনী নিয়ে আসবে, নেটো বাহিনী আইনে বলবে আওয়ামী লীগ পুলিশ ছাড়া। আমি বলেছি তো, এটা আমি 1 বছর আগেও বলেছি, যে যারা তোমরা বলতা যে পুলিশ ছাড়া আসো, পুলিশ ছাড়া ছাত্রলীগ আসো, পুলিশ ছাড়া সম্রাট আসো, সম্রাট মানে যুবলীগের প্রেসিডেন্ট, যুবলীগের সভাপতি, সম্রাট আসো, ছাত্রলীগের সাদ্দাম রব্বানি পুলিশ ছাড়া আসো বলতো, নয়নেরা আসো, ইনানেরা আসো পুলিশ ছাড়া, তারপর আওয়ামী লীগ আসো, দেখ পুলিশ ছাড়া এসে দেখ আমরা কত বড় খেরু। কিন্তু সেই খেরুরা এখন দেখে আর্মি ছাড়া চলতে পারে না, পারবেও না। এবং আগামী 23শে জুনে আপনি নিশ্চিত থাকেন, আবারও বলতেছি আপনাকে আমি, আগামী 23শে জুন, এই 23শে জুন তো গেল কয়েকদিন হইলো, 2-3 দিন হয়েছে, আগামী 23শে জুনে অবশ্যই বিদেশি বাহিনী নিয়ে আওয়ামী লীগের সাথে মোকাবেলা করতে হবে এদের। আপনি লিখে রাখেন, এমনকি সত্যি সত্যি নেটো বাহিনী আসতে পারে, মানে ঠাট্টা করে বলছি, কিন্তু আমার নাম তো দুষ্ট লোকেরা এই জন্য জিন্দাবীর বলে যে আমার অনেক কথা সত্য হয়ে যায়। যেমন আমি ঠাট্টা করে প্রথমে বলতাম আওয়ামী লীগ কিন্তু বিপ্লবী বসে ফিরবে, তারপরে মোটামুটি সিরিয়াস হলাম যে আওয়ামী লীগ বিপ্লবী বসে ফিরবে। এবং এখন দেখেন আপনি আওয়ামী লীগের উপরে যে নির্যাতন চলতেছে, যে নিপীড়ন চলতেছে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগের উপরে, যে পাশবিকতা চলতেছে, তাকে বিপ্লবী না হয়ে উপায় আছে? কোনো উপায় নেই। আপনাকে যদি একটা লোক প্রতিদিনই পেটায়, সপ্তাহে 7 দিনই পেটায়, একদিন তো আপনি ঘুরে দাঁড়াবেন। এই জায়গায় তো আওয়ামী লীগকে বছরের পর বছর পেটাচ্ছে, আওয়ামী লীগ তো ঘুরে দাঁড়াবেই, তারা তো বিপ্লবী হবে, প্রতিবাদী হবেই। আগামী 23শে জুনের আগে এই যে যারা বলতো পুলিশ ছাড়া এসে দেখ, পুলিশ ছাড়া এসে দেখ, আর্মি ছাড়া তো চলতে পারবে না তারা। যখন যে বললো না আর্মি চলে যাবে, এমন একটা ফাত্রামি, মিথ্যা কথা, ধোকা। আর্মি চলে গেলে এই দেশে টিকতে পারবে সেই সরকার? আর্মি যেদিন বেড়াকে ফিরে যাবে, এই ছাত্রলীগের সামনে, যুবলীগের সামনে, পুলিশ তো দূরের কথা, কেউ গোলাবে না। ইভেন এইভাবে যদি আর্মি থাকতে থাকে, আর্মিও একদিন ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগের সামনে টিকতে পারবে না। তাই তো বললাম আগামী 23শে জুনের আগে যারা বলতো আওয়ামী লীগ কেন পুলিশ নিয়ে আসে, আওয়ামী লীগ কেন পুলিশ লীগ নিয়ে আসে, ছাত্রলীগ কেন পুলিশ লীগ নিয়ে আসে, আরে দেখবেন আর্মি দল ছাড়া, আরে দেখবেন আর্মির লোক ছাড়া চলতে পারবে না, এবং টিকতেও পারবে না। আগামী জুনের আগে আর্মিও টিকতে পারবে না। তখন দেখবেন সত্যি সত্যি বিদেশি বাহিনী আনবে। আর এই যে মোল্লা নামের যে জঘন্য লোক সন্ত্রাসী আছে, এই জঙ্গিদের নামায় দিবে আওয়ামী লীগের বিরুদ্ধে। যেমন আপনার মনে আছে ইরানে যখন তেহরানের কসাই বিরোধী আন্দোলন শুরু হইলো, ইরাক থেকে কিন্তু হাজার হাজার মিলিশিয়া চলে গেছিল তাদের ফাইট করার জন্য, তাদের হত্যা করার জন্য, সরকার বিরোধী আন্দোলন দমানোর জন্য, মনে আছে? ওইরকম দেখবেন পাকিস্তান থেকে আসবে,
তুরস্ক থেকে আসবে, এরা তো আসবেই ঠেকাইতে। শেষে নেটো বাহিনী সত্যি সত্যি যদি হয়ে যায়, নেটো বাহিনী চলে আসে আওয়ামী লীগ ঠেকাইতে, এত আমি অবাক হব। অথচ এরাই কিন্তু বলছে যে পুলিশ ছাড়া এসে দেয়। আপনি বারবার বলতেন যে ছাত্রলীগ আওয়ামী লীগ বিপ্লবী হয়ে আসবে। ফরিদ ভাই, বয়স তো হয়েছে আপনার না 88, জি। 95, 2001, 2006 আওয়ামী লীগ যদি শুধুমাত্র সেই জায়গাটাই ফিরা যায় তাইলে কি অবস্থাটা হবে? সেটাই তো সেই বলতেছি। সময় সেটাই তো, না না না, এইবার আর ওইভাবে সুযোগ নেই, ওইটার সুযোগ রাখে নাই আওয়ামী লীগকে ওইভাবে। আচ্ছা আপনি দেখেন 23 মাস যাবত একটি দলকে এইভাবে নিপীড়ন, তারা ঘরে থাকতে পারে, মিছিল তো ধরে। বিএনপি কিন্তু আর যাই থাকুক, বিএনপির 2-4 জন, মানে ধরেন সারা বাংলাদেশে 5 লক্ষ বিএনপির নেতা ঘুমাইতে পারেন এই ঘরে, পালায় থাকছে, পালায় থাকতে কিন্তু পারছে। কিন্তু এখন তো আপনি 5 কোটি আওয়ামী লীগের লোককে আপনি চাপে চেপে রেখেছেন, তো এটা তো বিস্ফোরণ করবে। আপনি যত চাপ দিবেন সবকিছু তো বিপরীত প্রতিক্রিয়া। সেই জন্য বলেছি এটা বিপ্লব ঘটবেই। আওয়ামী লীগ এখন ভূমিকম্পের মতো ফিরবে, সাইক্লোনের মতো ফিরবে, ঝড় তুফানের মতো ফিরবে। সেই জন্য বলতেছি তাদের ওই 95, 91 এগুলো আর সুযোগ নাই, 2007 এইভাবে সুযোগ নাই। পল্টন একটু মারামারি ধস্তাধস্তি করলেন, ওটা তো মারামারি ছিল, একটা ঝগড়া। কিন্তু এখন তো সারা দেশ এইবার যেভাবে 32 নম্বর ভেঙেছে, আপনি কি মনে করেন সর্বনিম্ন, আমি বলে দিই আপনাকে, আমি ধরে নিই 35 লাখ বাড়ি ভাঙবে। আর যদি 10% ধরেন কত হয়? 3,20,000, অন্তত 3,20,000 বাড়ি আগামীতে ভাঙচুর হবে। ঠেকা রাখতে পারবেন না ভাই। আপনি যদি আওয়ামী লীগের বড় নেতা হন, আপনার করবে, যার বউকে 1 বছর ধর্ষণ করেছে সেই ছেলেটা যখন জেলখানা থেকে এসে প্রতিশোধ নিতে যাবে, সেই ছাত্র দল নেতার বাড়ি হামলা করবে, আপনি কোন মুখে তাকে আটকাবেন আমাকে বলেন ভাই। মনে করেন আপনার ওইখানেই ঘটছে, আপনি এলাকার এমপি বা মন্ত্রী, আপনি বললেন যে সলিমুদ্দিন তুমি যাও না, আমার দল এখন ক্ষমতায়, আমাদের দেশের কাজ করতে হবে। এটা আপনি বলতে পারবেন তারে, যার বউ 1 বছর ধর্ষণ হয়েছে, আপনি তাকে কি বলে সান্ত্বনা দিবেন? এইরকম তো সারা দেশেই ঘটেছে। এগুলো তো একটা আপনি জেনেছেন, যেগুলো জানেন না। আমার কাছে 1 বছর আগে কেঁদে কেঁদে বাচ্চারা বলতো তার মা ধর্ষিতা, মায়ে বলতো তার মেয়ে ধর্ষিতা। আমি কথা বলতে, আমি মাঝখানে দেখবেন হুট করে কথা বলা বন্ধ করে দিই। তখন আসলে এমন কোনো মেসেজ আসে এগুলো সহ্য করার মতো না। আওয়ামী লীগের লোক আগে বিশ্বাস করে নাই আমার কথা, যে পাড়ায় পাড়ায় মহল্লায় যারা আওয়ামী লীগের পক্ষের লোক, মুক্তিযুদ্ধের পক্ষে, তাদের মা বোন খালা ভাগ্নি বাস্তিকে ধর্ষণ করতেছে, বিশ্বাসই করতো না আওয়ামী লীগ। কিন্তু এখন তো সেটা ওপেন সিক্রেট, সবাই জানে এই ঘটনা। তো আপনি যার মা ধর্ষণ হয়েছে, যার বোন ধর্ষণ হয়েছে, যার পিতাকে মেরে ফেলেছে, যার মাকে মেরে ফেলেছে, ওই যে ছেলেটাকে ওকে না পেয়ে নামাজরত অবস্থার মাকে মেরে ফেলে, ওই ছেলেকে আপনি কি দিয়ে তাকে আপনি বোঝাবেন? আচ্ছা ধরে নিলাম আপনি বাংলাদেশের 10 লক্ষ লোক এরকম নির্যাতিত, 9 লক্ষ লোকেরই বুঝাইতে পারলেন, তারা দাঁতে কামড় দিয়ে মেনে নিল, আর 1 লক্ষ কিভাবে? আর আপনি এটা বলবেন কিভাবে তাকে থামাতে? পারবেন না, এটা আপনি পারতে পারেন না, এই অধিকারও আপনার নাই। যার বউকে 1 বছর ধর্ষণ করেছে তাকে আমি বলবো তুমি থামো, কি করে সম্ভব? যার মেয়েকে ধর্ষণ করেছে তাকে আমি কি করে বলবো তুমি থামো? এই যে আপনাকে আমি বললাম যে ছাত্রলীগও যদি ছাত্র দলের 10 জনকে 7 জনকে পানিতে ডুবাই মারে, আমরা তার বিরোধী থাকবো। কিন্তু এখন বলেন তো, যাদের ডুবাই মারলো তারা যদি কেউ জানে কে ডুবাইছে, তাকে যখন ডুবাবে আপনি কিভাবে তাকে বলবেন তুমি থামো? বলেন, যার পিতাকে মেরে ফেলেছে আওয়ামী লীগ করার কারণে, সেই ছেলেটা যখন বড় হবে 10 বছর পরে, 15 বছর হবে, 20 বছর হবে, আপনার কথা সে শুনবে? সম্ভব? আচ্ছা কয়জনকে আপনি শোনাবেন? পারবেন না। তাই বাংলাদেশে বিপ্লব অনিবার্য। বিপ্লব ছাড়া বাংলাদেশ আওয়ামী লীগও টিকতে পারবে না, বিপ্লব ছাড়া বাংলাদেশটাও টিকবে না। এই দেশে যেভাবে মোল্লা আর মিলিটারি দখল করেছে, আপনাকে সহজে তো আসতে দিবে না, আপনাকে ঢুকতে দিবে না। তারা পারলে আসমান পর্যন্ত ওয়াল করবে আপনাকে ঠেকানোর জন্য। তা আপনি স্বাভাবিক গতিতে কিভাবে আসবেন ভাই? আওয়ামী লীগ তো বিপ্লবী দল না, আমি বলতেছি তো। আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, কৃষক লীগ, শ্রমিক লীগ, তাঁতি লীগ, আওয়ামী যুব মহিলা লীগ, আওয়ামী মহিলা লীগ, এরা কি বিপ্লবী দল? তো ম্যানিফেস্টোই বিপ্লবী না, তারা গণতান্ত্রিক দল। কিন্তু এদের তো আপনি বাধ্য করতেছেন বিপ্লবী হতে। আপনি প্রতিদিন আমাকে পেটাবেন, আমি তো ভাই 365 দিন পেটন খাইতে খাইতে একদিন যখন আপনাকে পেটন দেবো, আপনি তো টিকতে পারবেন না। আমার তো রেজিস্ট্যান্স পয়দা হয়ে গেছে, আমি তো অটো, আমি নিজেকে রক্ষা করতে পারি। আপনি তো পারবেন না, কারণ আপনি তো পিটন দেওয়ালো। আপনি যখন একটা খাবেন, আমি 365 সহ্য করতে পারবো, কিন্তু একটা খালি সহ্য করতে পারবেন না। এটা তো ঘটবেই, এটা ঘটবে। আমি যদি না দিই আমার সন্তান দিবে, আমার সন্তান দিলে আমার নাতি দিবে। আপনি দেখেন না, রাজাকারের পোলা কিন্তু রাজাকারই বলে নেই,
রাজাকারের নাতিও রাজাকারী বলে নাই, 71-এর কথা বলে নাই। এবার বাংলাদেশ আওয়ামী লীগ তাই হবে, ছাত্রলীগ তাই হবে, যুবলীগ তাই হবে। তারা বংশ পরম্পরা মনে রাখবে। এইবার যে হোঁচট খেয়েছে, এটা কিছু কিছু ক্ষেত্রে সোনায় সোহাগা হচ্ছে, কিছু কিছু ক্ষেত্রে সাপে বর হচ্ছে, এবং তারা এটা মনে রাখবে, মনে রাখতে হবে। আপনি মনে রাখবেন না, এরপরও যদি আপনি মনে রাখেন, যে লোকটা সন্তানকে হারালো আওয়ামী লীগ করার জন্য, যে লোকটা তার বাবাকে হারালো আওয়ামী লীগ করার কারণে, সেই লোকটাকে আবার ভুলে যাবে আপনি মনে করেন? সম্ভবই না। মানে কাঁচা ঘায়ের মতো 71 মানুষ ভুলে গিয়েছিল, সেই ঘাটা ক্ষতটা শুকিয়ে গিয়েছিল, কিন্তু এই ক্ষতটা আবার সেই 71-এর দগদগা ঘাটা আবার জেগে উঠেছে। এবং এই 2024-এর ঘা আওয়ামী লীগের, ছাত্রলীগের বুকে, বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের, মানুষের বুকে। ভাইরে ভাই, সংসদে যখন, এই স্বাধীন বাংলাদেশে সংসদে যখন রাজাকার আলবদরের শোক প্রস্তাব দেওয়া হয় এবং নেওয়া হয়, এর চেয়ে লজ্জার দুঃখের কি থাকতে পারে? তো বাংলাদেশ আওয়ামী লীগ তো এটা ভুলবে না, বলতে পারবে না। আর এটাকে আপনি যদি কিভাবে স্বাভাবিকভাবে করেন, মোল্লা শক্ত হয়ে দাঁড়িয়ে আছে, মিলিটারি শক্ত হয়ে দাঁড়িয়ে আছে, তো আপনার সাথে তার ধাক্কাধাক্কি হবেই। আপনি স্বাভাবিক গতিতে আর আগের মতো আপনি শরীর দিয়ে ধাক্কাতে যেতে পারবেন না, আপনি মুখোমুখি হবেন। এবং এটাকে আওয়ামী লীগকে তারা বাধ্য করে, এমন না যে আওয়ামী লীগ এটা চায়, আওয়ামী লীগ চাচ্ছে না মোল্লার সাথে তারা ফাইট করবে, কারণ আওয়ামী লীগের মধ্যে বহু ধর্মপ্রাণ আছে। ধনী তো রাজাকার আলবদর দাড়ি টুপি রেখে বাঁচিয়ে গেছিল। মিলিটারির সাথে তারা যেতে চায় না, যে মিলিটারি দরকার আছে, কিন্তু মোল্লার মিলিটারি যেভাবে বাংলাদেশ আওয়ামী লীগকে ধাক্কাচ্ছে, তাদের তো উপায় নাই বিদ্রোহ করা ছাড়া তো আপনি আপনার জায়গা বুঝে পাবেন না। 32 নাম্বার, আপনি, আমি, আমাদের কথা বাদ, যারা ডেডিকেটেড আওয়ামী লীগের, তাদের নিজের বাড়ি ভাঙলে আপনাকে ক্ষমা করবে, কিন্তু 32 নম্বর বাড়ি ভাঙলে তারা ক্ষমা করবে? কখনোই করবে না। এটা তারা মেনে নেবে না। যে লোকগুলো 32 নম্বরের ইট খুলে নিয়ে গেছে, তাদের ভিডিও তো আছে, এটা তো 71 সাল না, আপনি দেখাইতে পারবেন না। এগুলো তো রেকর্ড, অনেকে রেকর্ড করে রেখে দিয়েছে, আপনি মুছে দিতে পারবেন না। ওই যে পরে ফেসবুকে আপনারা শিবির ঢুকবে, জামাত ঢুকে ডিলিট করবেন, নো, রেকর্ডে। আমার কাছেই হাজার হাজার দলিল আছে। আমি নিজে টাকা দিয়ে শেষে দেখি যে এত কেমনে কিনবো হার্ড ডিস্ক, অনেক হার্ড ডিস্কের দাম অনেক, আমি তো জানি না। তো এগুলো পরে আমি অন্য টাকা নিয়েও আমি কিনেছি, এগুলো রেকর্ড আমি রেখে দিয়েছি। তাহলে একজন আওয়ামী লীগ রাখে নাই, একজন মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ রাখে নাই, রেকর্ড রেখে দিয়েছে। আপনি কোথায় যাবেন? বাংলাদেশে কারো না কারো কাছে যারা 32 নাম্বার ইট করে নিয়েছে তার ছবিটা আছে। এর বাড়িটা সেদিন একটা ইটের বিনিময়ে তার বলি, আপনি কি মনে করেন ইশরাকের বাড়ি থাকবে? সম্ভব? এই ইশরাকে তো লম্বা লম্বা কথা থাকবে, এই গ্রামীণ টাওয়ারটা থাকবে, গ্রামীণ ব্যাংক থাকবে, গ্রামীণ শব্দটা উচ্চারণ রাখতে দিবে আওয়ামী লীগ? প্রশ্নই আসে না। তো তাই কেন আসবে না? কারণ তারা রেভলিউশন করে আসবে। আবারও বলতেছে, আওয়ামী লীগ বিপ্লবী দল না, কিন্তু আওয়ামী লীগকে বিপ্লবী দল হতে বাধ্য করতেছে ডক্টর ইউনূস, বাধ্য করতেছে তারেক রহমান মুশতাকা প্রধানমন্ত্রী, বাধ্য করতেছে পাকিস্তানের গোলাম জামাত, বাধ্য করতেছে আমার ভাবির পোলারা, বাধ্য করতেছে এই যে কেসকিবান্দির পোলারা আওয়ামী লীগকে বিপ্লবী হতে। আমার মনে হয় বিপ্লবী হলেই আওয়ামী লীগের জন্য ভালো, দেশের জন্য ভালো, আমি সেটা চাই। ধন্যবাদ। জিয়র রহমান মারা গেছে, ওনার কবর হচ্ছে চন্দ্রিমা উদ্যান। উনি মারা গেলে চট্টগ্রাম সার্কিট হাউসে, ওনার প্রথম হচ্ছে যে রাঙ্গুনিয়াতে। আওয়ামী লীগের গত 17 বছর কিন্তু কোথাও টাচ করেনি। সার্কিট হাউসের পাশে আরেকটা সার্কিট হাউস বানানো হয়েছে, তারপরে ওইটা টাচ করেনি। রাঙ্গুনিয়ার এটাও ভাঙা হয়নি। এখন এই যে বিএনপি যেটা করছে 32 নাম্বার, এরপরে কি ওরা চিন্তা করে যে কোনোটা থাকবে? ওগুলো তো দূরের কথা। বিএনপির যে উপজেলা লেভেলের নেতা, তার বাড়িঘর থাকবে? আমার তো বিশ্বাস হয় না। বিএনপির যে ওয়ার্ড কমিটির নেতা, তার বাড়িঘর থাকবে? আমার সন্দেহ হয় না। জামাতের যে ইউনিয়ন পর্যায়ের নেতা, ওয়ার্ড পর্যায়ে, তাদের বাড়িঘর থাকবে বলে আমার সন্দেহ আছে, যথেষ্ট সন্দেহ আছে। কয়জন পালায় যাবে? কয়জন ভারতে যাবে? তাই তো বলেন। যদিও ভারতে পালাবে, ভিসা টিসা দেখবেন যে, আপনি দেখবেন যে এই যে ভারত ভিসা দিতেছে না, দেখবেন এখনই বিএনপি জামাতেরা সব দেখবেন, আপনি পাসপোর্ট খেয়াল করবেন, সব বিএনপি জামাত। আওয়ামী লীগের লোক যাবে না কিন্তু, কারণ আওয়ামী লীগের লোক পাসপোর্ট ভিসার জন্য যাবে না। ভিসার জন্য যাবে এক শ্রেণীর হিন্দু, সবাই না, এক শ্রেণীর হিন্দু। আর ভিসা নিতে যাবে জামাত, দেখবেন সব পাসপোর্ট জামাত বিএনপির। আরেকটা গোপন কথাটা ফোনে বলবো নি, কেন ভিসা চালু করছে, এটা টেকনিক্যালি বলা যাবে না। এই কলেমা লেখা পতাকা, এতে কি এখন পতাকার কি অমর্যাদা হয় না? যেখানে চিন্ময় দাস প্রভু যখন চট্টগ্রামে একটা পতাকা, জাতীয় পতাকার পাশে আরেকটা লাঠিতে একটু উঁচু পতাকা ছিল, সেইটা নিয়ে উনি এখনো জেলে আছেন। আর এই ধরনের পতাকা শো করলে কি আমাদের কোনো ক্ষতি নেই নাকি? এটা হলো ওই যে 19 ঘর পাড়া 20 ঘরই আমরা বিচার করে কারা,
এই দেশে মুসলমান সংখ্যা গুরু, তাহারা যাহা ইচ্ছা তাহা করে। তারা কিন্তু বাংলাদেশের কথা করে না। পাটপাড়িটা দেখেন, আত্রামিটা দেখেন। তারা কিন্তু বলে নাই যে দেখেন উসিলা কি, উসিলা হইল যে কালেমার পতাকা লাগাইতে হবে ব্রাজিল আর্জেন্টিনার পতাকার বিরুদ্ধে। তারা কিন্তু বাংলাদেশের পতাকা করেনি। যদি এরা বাংলাদেশের পতাকা করাতো তাহলে কিন্তু আপনি আমি তাদের সাথে সঙ্গ দিতাম এবং আমরা নিজেদের বলতাম হায় হায় আমরা এত সুন্দর বুদ্ধিটা আমাদের মাথায় কেন এলো না। কিন্তু এদের মধ্যে তো আছে ফাতরামি। পতাকাটা এইখানে নিয়ে আসছে, তারা মূলত এখানে এখন পাকিস্তানি পতাকা উড়াইতে পারতেছে না, পাবলিক তো থাপড়াবে। তাই এই পতাকা তারা ওই যে দুধের স্বাদ ঘোলে মেটানোর জন্য এই যে কালেমা লেখা পতাকা আছে এবং জনগণ এটা বুঝে গেছে, যারা বুঝার তারা বুঝে গেছে। তবে এটা সিমটম ভালো না। তার নিচে উপরে আপনি ধোঁয়া দেখতেছেন দূর থেকে, তার মানে কি নিচে কোনো আগুন জ্বালানো হয়েছে যা আমাদের দেশের সার্বভৌমত্ব মানচিত্র এবং পতাকার জন্য সংবিধানের জন্য হুমকি হয়ে আসবে আমার মনে হচ্ছে। এবং তারা এটা আর যে উদাহরণটা দিলেন আমি ভুলে গেছি, আর যে উদাহরণ দিলেন চিন্ময় কৃষ্ণ দাসের যে ইসকনের যে নেতা, তার যে উদাহরণ দিলেন দেখেন, সাইদির পোলাও কিন্তু বাংলাদেশের পতাকার উপর অন্য পতাকা রাখছিল, তার কিন্তু জেল হয়নি, সে এখন এমপি। চিন্ময় কৃষ্ণ দাসের সে কিন্তু কোনো পতাকা উড়াই নাই, সে অন্য পতাকা এনে সেখানে ফটোকাট করে তাকে জেলে পাঠানো হয়েছে রাষ্ট্রদ্রোহী মামলায়। তো ওই যে 19 ঘর পাড়া 20 ঘরই তারা তাই যা ইচ্ছা তাই করতেছে। কয়েকদিন পরে হয়তো বলবে যে প্রত্যেক ঘরে ঘরে এই জামাতি হেফাজতিদের নির্দেশিত তাদের প্রযোজনায় পতাকা আপনাকে টানাইতে হবে। শুধু তাই না, এর জন্য টাকাও দিতে হইতে পারে। শুধু তাই না, বলতেও পারে যে এইরকম পতাকা যে বানাবা চেল চেলায় মাগনা বেচতে ছিল যাওয়া, কারণ এত বেচতে টিকিট বেচার সব তাদের আছে। ধন্যবাদ। আমার বেশ কিছু বন্ধু বান্ধব আছে ফ্রান্সে যারা এপিতে চাকরি করে, অ্যাসোসিয়েট প্রেস ফ্রান্সে। জি, তারা গত 4 দিন আগে আমার কিছু ভিডিও পাঠাইছিল আর আমার হাসতে হাসতে বলতে দেখো তোমার দেশের অবস্থা। শুধু মাতৃভূমির জন্য খারাপ হচ্ছে না, এটা তো হচ্ছেই। এটা তো বিনা হিসেবে যে যেমন কাফের নাকি বিনা হিসেবে দুজকে যাবে, এটা তো হচ্ছেই। শুধু বাংলাদেশের জন্যই খারাপ হচ্ছে না, আমার মাতৃভূমি আপনার মাতৃভূমি আমাদের মাতৃভূমির জন্যই খারাপ হচ্ছে না, এটা পুরো দক্ষিণ এশিয়াকে অস্থিতিশীল করে তুলবে নতুন করে, সেই জন্য এটা করা হচ্ছে। এবং সেই ফাঁদে কেউ ইচ্ছা করে যাচ্ছে, কেউ সেই ফাঁদে পড়তে যাচ্ছে, কেউ সেই ফাঁদটা নিজেরাই বানিয়ে ফেলেছে এবং আমরা ভয়াবহ পরিণতি দেখব বাংলাদেশের জন্য। আপনি দেখেন যে আফগানিস্তান, আপনি 60 সালের আফগানিস্তান দেখেন, আপনি 30 বছর আগের পাকিস্তান দেখেন, কি পরিণতি হয়ে গেছে তাদের। আপনি 79 আগে ইরান দেখেন, এখন কি অবস্থা তাদের, অর্থনৈতিক ভাবে সবগুলো পঙ্গু। আফগানিস্তানের শিশু বিক্রি করে মা বাবা ভাত খায়, পাকিস্তানের বিদেশের 90% ভিক্ষুক পাকিস্তানি। পাকিস্তান তাদের 55 নাকি 60 বিলিয়ন ডলার আয় করে ভিক্ষাবৃত্তি করে। সেই পাকিস্তানের দিকে আফগানিস্তানের দিকে আমরা যাচ্ছি। আমার মনে হয় আমাদের পরিণতি আরো করুণ হবে, কারণ এখানে 18 কোটি মানুষ, এখানে 18 কোটি মানুষ। পাকিস্তানের ব্যবসা তো সন্ত্রাস রপ্তানি করে ব্যবসা করে খায় আমেরিকার সাথে। সে কখনো এই দেশের দালালি, এই দেশের গুন্ডামি, ওই দেশের গুন্ডামি, আরেক দেশের গোলামি, এই ব্যবসা তার। কিন্তু বাংলাদেশ আপনি কি করে কি করবেন? এইখানে যদি কোনো কারণে এই দেশটা অস্থিতিশীল হয়ে যায়, 18 কোটি মানুষকে কে খাবার দিবে? গাজায় 18 থেকে 20 লাখ মানুষ, তারাই কেউ ভাত দেয় না, কাপড় দেয় না। তাহলে বাংলাদেশে 18 কোটি মানুষকে কে কাপড় দিবে? ভাই তুমি যে ফিলিস্তিনের জন্য টাকা পাঠাইলা, তোমার জন্য কে টাকা পাঠাবে? সেই মানুষটা পাকিস্তান তো ভিক্ষাবৃত্তি করে খায়, পাকিস্তান তো নিজেই ফকফকা, তার পাশায় খালে আর বিলে। বাংলাদেশের জন্য কে টাকা পাঠাবে? দিন শেষে কিন্তু ওই ভারতই, যদিও সারাদিন ভারত নিয়ে গালাগালি, ভারতের বিরোধিতা। জি, ধন্যবাদ। এই যে পতাকা দেখাইলেন, আর এটা যে পরিকল্পিত, এখন বুঝতে পারছেন এত তাড়াতাড়ি হাজার হাজার লাখ লাখ পতাকা করতে আসতেছে, পূর্ব পরিকল্পিত। তারা এগুলো রেডি করে রাখে প্ল্যান, যে এরপর এটা করব, তারপরে এটা করব, তারপর এটা, তাদের আগে মাস্টার প্ল্যান করা আছে। এই দেশটাতে এখন এই মুহূর্তে পাকিস্তান, তুরস্ক সহ সন্ত্রাসবাদী অনেকগুলো রাষ্ট্র এখানে সরাসরি ঘাঁটি করে ফেলেছে, একটি পরাশক্তি সরাসরি ঘাঁটি করে ফেলেছে। সুতরাং আমাদের, আপনি শুনে ফেলেছেন যে এই মুহূর্তে এখানে আমেরিকা করিডোর চেয়েছিল, এখন চায়না চায়, ভারতও চায়। বিষয়টা কি দাঁড়াইলো? অর্থাৎ আমরা এখন বলির পাঠা হতে যাচ্ছি কাবাব মেহাড্ডি। আপনার এই প্রশ্নটা আমি জিজ্ঞেস করতাম যে আমাদের মাননীয় পরাধীন প্রধানমন্ত্রী, উনি চায়না সফরে আছেন, উনি 13টা সমঝোতা চুক্তি স্বাক্ষর করেছে, তার মধ্যে একটা হচ্ছে কাঁঠাল চুক্তি, যেটা আগে চলতো। আবার কি চুক্তি? কাঁঠাল চুক্তি, মানে কাঁঠাল রপ্তানি। আবার তারাই ক্রিটিক করতো যখন শেখ হাসিনা বলছিল কাঁঠাল দিয়ে বার্গার হয়, কাঁঠাল দিয়ে ওই হয়, ক্রিটিক করতো। তো সে কাঁঠাল চুক্তি করলেন, এরপরে এখন আবার চায়না নাকি করিডোর চাচ্ছে, আমেরিকাও চাচ্ছে।
ভাই আসলে করিডোর কে কাকে দিবে আর আমাদের পরিস্থিতিটা কি, আর কাঁঠালি বা কিরকম? শোনেন, ওই যে শেখ হাসিনা যখন বলেছিলেন কাঁঠালের বার্গার নাকি কি যেন খাদ্যের একটা কথা, কত কত এর সমালোচনা করেছে, আমাদের কাছে জবাব ছিল না। আমরা পক্ষে থাকলেও এই কথা জবাব ছিল না। কিন্তু এখন সংসদে এগুলো বলে, এখন এই মুসলেখা সরকার ওইটা বলে যে কাঁঠালের বার্গার, কাঁঠাল খাওয়া যাবে, এই তরকারি হবে, এই রেসিপি হবে, তারাও এগুলো বলে। অর্থাৎ জননেত্রী শেখ হাসিনা যেগুলো করতে চেয়েছেন, বলেছেন, সেগুলোই তারা রিপোর্ট। যেখানে এর আগে কি বলেছিল, পদ্মা ব্রিজ যদি হয় সেটা নাকি দেশের ক্ষতি হবে, কিন্তু এখন কিন্তু তারা দ্বিতীয় পদ্মা ব্রিজ আবার বানাইতেছে। মানে এই জন্য বানাইতেছে, কামাই তো করতে হবে। তারা ভাবছে পদ্মা ব্রিজ বানাইলেই টাকা, তাদের ভাষায় তো বিলিয়ন বিলিয়ন ডলার চুরি করা যায়। অলরেডি তারা এটার প্রস্তাবনা দেখার জন্য নাকি কয়েক কোটি টাকা খরচ করে গেছে। আচ্ছা, একটাই তুমি সামলাইতে পারো না, তুমি তার ব্রিজের নিচ থেকে মাটি খুঁড়ে নিয়ে নিতেছো, আর একটা দ্বিতীয় পদ্মা ব্রিজ কেন দরকার? মানে এদের সহ্য হচ্ছে না। আচ্ছা যাক, ভালো কথা, বানাক, দ্বিতীয় পদ্মা ব্রিজ বানালে আমরা একটাতে যাবো আর একটাতে আসবো বরিশাল, কোনো সমস্যা নেই, এটা ভালো খবর, তারা করুক, আমরা দেখতে চাই। কিন্তু আপনি যেটা বললেন যে এই সরকার যে চুক্তি করতে গিয়েছে চায়নাতে, চায়না হচ্ছে এমন একটা ভাত, চায়না হচ্ছে আলেয়া, তাকে আপনি দেখা যাবে আলোর মতো, আসলে আলেয়া। চায়নার সম্পর্কে কোনো প্রেডিকশন আপনি করতে পারবেন না, কখনোই না। কেননা কারণ তাদের প্রেস, তাদের মিডিয়া সরাসরি শতভাগ পৃথিবীতে একটা স্টেট আছে, সরি দুইটা স্টেট, একটা হলো উত্তর কোরিয়া, কিউবা, তিনটা, আর হলো আপনার এই চায়না, এই তিনটা বা আরো দুই একটা থাকতে পারে। এরা সরাসরি স্টেট নিয়ন্ত্রিত মিডিয়া, এর বাইরে আপনি জানতে পারবেন না, চাইলেও পারবেন না। চাইলেও আপনি, আমি অবাক হয়ে গেছি যে বাস স্ট্যান্ডে বাসের টিকিট কাটতে গেলেও সেখানে পাসপোর্ট দেখাতে হয় চায়নাতে। এবং তাদের বাস স্ট্যান্ড গুলো, আমি অবাক হয়ে গেছি চায়নাতে, যে তাদের বাস স্ট্যান্ড গুলো মনে হয় যে একরকম এয়ারপোর্টের মতো, তারা মানে কি বলে, নিরাপত্তা তদারকি করে, আপনি কল্পনাই করতে পারবেন না। মানে যারা গিয়েছে তারা জানে, মানে আমি এটা কল্পনা, আমি কিন্তু 94-ও গেছি, তখন এরকম ছিল না। কিন্তু পরে যখন আবার অনেক বছর পরে গেছি, কল্পনাই করতে পারবেন না বাস স্ট্যান্ডে আপনি গিয়ে টিকিট কাটতে পারবেন না, এত সহজ না। ইলিগাল থাকবে তো দূরের কথা, আপনার পাসপোর্ট নিয়ে, আর আরো মজার বিষয়, আপনার সিম আগেই বন্ধ হয়ে যাবে। আপনি যেদিন ব্যাক করবেন, তো সিমে আপাতত তার একটা পোস্টে লিখেছিল তিনি দ্রুত চলে আসছেন চায়না থেকে। চায়নাতে আপনি গ্রামে যেতে পারবেন না, নিষিদ্ধ, আপনি যেতে পারবেন না, যেতে দিবেন আপনাকে। আর যদি কোনোভাবে আপনি পারমিশন নিয়ে যান, আপনার সাথে একজন পাহারাদার থাকবে। তো কোন পাগলে যাবে পাহারাদার নিয়ে আপনার সাথে কথা বলতে? তো চায়না সম্পর্কে আপনি কোনো সিদ্ধান্ত নিতে পারবেন না। চায়নার সরকার আসলেই বাংলাদেশের সাথে কি চুক্তি করেছে আমরা কিন্তু জানি না, আমরা যা তারা বলেছে তাই জানি। আপনি দেখেন, বাংলাদেশের মিডিয়াতে আসছে 14টা বিমান কিনেছে, আবার ভারতের ওইখানে আসছে 24টা বিমান কিনেছে। 14টা কিনলো না 24টা কিনলো, নাকি কিনলো না, আসলে কোনটা সত্য আমরা তো জানি না। যে চুক্তি, তিস্তার পানি হলো ভারতের। আচ্ছা, আপনার বাড়ি আমি দাওয়াত খাইতে যাব, তো চুক্তি করব আমি মাসুদ ভাইয়ের সাথে, চুক্তি তো আপনার সাথে হবে। তারা কিভাবে চুক্তি করলো? আরেকটা কথা হলো, চায়না কিন্তু অলরেডি বলে ফেলেছে, যেটা গতকাল আপনার সাথে আমার একটা ইউটিউব চ্যানেলে আলোচনা হয়েছে। চায়না কিন্তু বলে ফেলেছে, ওই দর্শক লিখেছিলেন, পরটা আমি যাচাই করেছি, দেখি সত্য। সেটা হলো যে অলরেডি চায়না এই মুসলেকা সরকারকে নির্দেশ দিয়েছে, আবার বলতেছি নির্দেশ দিয়েছে, তোমরা আমেরিকার সাথে প্রীতি কমাও। সোজা কথা, আমি যেমন ভাষা বললাম, যে আমেরিকার সাথে প্রীতি কমাও, ইউরোপের সাথে প্রীতি কমাও। ইউরোপ আমেরিকার সাথে প্রীতি না করে এই মুসলেকা সরকারই তো ক্ষমতায় আসতে পারতো না। সুতরাং এই যে এখন দ্বন্দ্ব শুরু হয়ে গেল, আপনার বন্ধু যত বড় হবে, শত্রু কিন্তু তত বড়। আমি শত্রু কিন্তু 2-3 বছর আগে আমার যে শত্রু আর বন্ধু ছিল, এখন কিন্তু তা নাই। কারণ কি? কারণ আমার বন্ধুরাও বড়, আমার শত্রুরাও তত বড়। অর্থাৎ আবার তেমনি আমার শত্রুও যত বড়, আমার বন্ধুও তত বড়, অর্থাৎ সবগুলো বেড়ে যায়। তো তারেক রহমান যখন এইখানে গেলেন, এই মুহূর্তে তিনি যাকে মুসলেকা দিয়ে আসছেন, সেই দেশটা এখন তার বিরোধিতা করবে। ভারত তো থাকবেই। পাশাপাশি কেউ কেউ আবার বলেছে যে পাকিস্তান যদি আমেরিকা এবং চীনের সাথে মিল করে চলতে পারে, বাংলাদেশ কেন পারবে না? বাংলাদেশ এই জন্য পারবে না, বাংলাদেশের মানুষের আকলই নাই, এই জন্য পারবে না। বাংলাদেশের কোনো কূটনীতিই নাই, পাকিস্তানের তো কিছু আছে, বাংলাদেশের তাও নাই, সেই জন্য বাংলাদেশ পারবে না। এইভাবে মিলে আমেরিকা, পাকিস্তান, রাশিয়া মিলে চলতে একমাত্র শেখ হাসিনাই পারে। শেষ মুহূর্তে যদিও তাকে হচট খাওয়ানো হয়েছে, তাকে ফেলে দেওয়া হয়েছে ক্ষমতা থেকে। তো তারেক রহমানের কাম বাচ্ছে, জামালপুরের ভাষা বলে, তারেক রহমানের কাম বাচ্ছে এটা ঠিক রাখা। অত নালি তো অত সেরে না। আপনি চায়নার সাথে প্রীতি রাখবেন, আর ভারতের সাথে প্রীতি রাখবেন, আবার
আমেরিকার সাথে প্রীতি রাখবেন, আবার ভারতের সারাদিন গালিও দিবেন, আবার আমেরিকারে সারাদিন মসজিদে দোয়া করবেন আমেরিকা ধ্বংস হোক। আমেরিকা কিন্তু সব জানে, সেই জন্য কিন্তু আমেরিকা আরেকটা টুক দিয়ে রেখেছে, সেটা হলো অলরেডি তাদের সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু, আমেরিকার পৃথিবীতে সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু হলো ইসরায়েল। সেই ইসরায়েল কিন্তু বলে দিয়েছে, তিনি শুধু রাষ্ট্রদূত নন, দক্ষিণ এশিয়া বিষয়ক দায়িত্বপ্রাপ্ত, তিনি বলেছেন যে বাংলাদেশে হামাসের ঘাঁটি আছে। ঠিক এই যে পতাকাগুলো কিন্তু তারপরে বেড়ে গেছে, মানে যেটা কমার কথা ওইটা বেড়ে গেছে। তার মানে কি, তারেক রহমানের কপালে শনি আছে আর বাংলাদেশের কপালে আছে মঙ্গলবার। সুতরাং অপেক্ষা করেন, দেখতে থাকেন। আমরা তো জানি এই যে আপনার বর্তমানের যে সরকার আছে, পরাধীন সরকার বা যারা বঙ্গু যারা আছে আর কি, তারা তো সবসময় বলে যে আওয়ামী লীগ ধরেন 50 বছর ক্ষমতায় আসবে না। আমিও বলি যে 500 বছর ক্ষমতায় আসবে না। ঠিক আছে, আমি ওদের সাথে মানিয়ে নিলাম। বেয়াদব একটা প্রধানমন্ত্রী ছিল, আমেরিকারে থাবড়াইতো দিনেরাই, এই রাষ্ট্রদূত চাইলেও দিত না, অ্যাপয়েন্টমেন্ট চাইলেও দিত না। এখন আমার একটা চিন্তার বিষয় আপনার, সেটা হচ্ছে যে ইন্ডিয়া কূটনীতিক বসাইল দীনেশ ত্রিবেদী, সেই জায়গায় আমেরিকান রাষ্ট্রদূত সর্বপ্রথম টুইট করে ওনারে অভ্যর্থনা জানায়। এইটার কারণটা কি ভাই? ইন্ডিয়ার আমেরিকা না বলে শত্রু? বাংলাদেশ এটা টার্মোয়েল সিচুয়েশনের ভিতর দিয়ে যাচ্ছে। দেশের অর্থনীতি প্রতিনিয়ত ক্রমাগতভাবে ধ্বংসের মুখোমুখি হচ্ছে। অসাম্প্রদায়িক চেতনা নির্বাসনে চলে গেছে এবং মৌলবাদী জঙ্গি গোষ্ঠী প্রতিদিন মসজিদে, মক্তবে, মাদ্রাসায় বলৎকারে, উন্মত্ততায় মেতে উঠেছে। এমন কোনো দিন নেই যেই দিন 2-4টি মাদ্রাসায় একাধিক ছাত্র বা ছাত্রীকে বা মসজিদে বলৎকারের ঘটনা ঘটছে না। এটা এখন প্রায় রেয়ার একটা ঘটনা, প্রতিদিনই ঘটছে। এর মধ্যে সব কিছু চাপিয়ে যে জিনিসটি আমাদের সামনে এসে দাঁড়িয়েছে সেটি হচ্ছে বাংলাদেশের প্রধানমন্ত্রীর মালয়েশিয়া এবং চীন সফর। খেয়াল করে দেখেন, বাংলাদেশ 18 কোটি মানুষের একটি দেশ, যেই দেশের অর্থনীতির আকার মালয়েশিয়ার অর্থনীতির চাইতে কম নয়, প্রায় কাছাকাছি। মালয়েশিয়া আমাদের চেয়ে ধনী, কিন্তু আমাদের মাথাপিছু আয় কম হলেও মানুষের দিক থেকে আমরা যেহেতু 18 কোটি মানুষের দেশ, আমাদের অর্থনীতি প্রায় মালয়েশিয়ার কাছাকাছি সাইজের। তো সেই মালয়েশিয়াতে আমাদের প্রধানমন্ত্রী গেলেন, সেখান থেকে তিনি চায়নাতে গেলেন। মালয়েশিয়াতে যাওয়ার পর তাকে অভ্যর্থনা জানাতে এয়ারপোর্টে যিনি আসলেন, তিনি হচ্ছেন সেই দেশের একজন ধর্মমন্ত্রী। খেয়াল করে দেখেন, পররাষ্ট্রমন্ত্রী নয়, প্রধানমন্ত্রী নয়, প্রেসিডেন্ট নয়, রাজা নয়, একজন ধর্মমন্ত্রী। তার মানে একটি রাষ্ট্রের প্রধানমন্ত্রীকে একজন ধর্মমন্ত্রী এসে এয়ারপোর্টে অভ্যর্থনা জানিয়েছে। তারপর তাদের সাথে সেরকম উল্লেখযোগ্য কোনো চুক্তি, তাদের সাথে উল্লেখযোগ্য কোনো ধরনের ডিল হয়নি। এমনকি বাংলাদেশের শ্রমিক নেওয়া যে বন্ধ, সেটাও কিন্তু উন্মুক্ত তিনি করার কোনো প্রতিশ্রুতি পাননি। তারপর তিনি চায়নাতে গেলেন। তো চায়নাতে তিনি প্রথম চপর, বলতে গেলে মালয়েশিয়াতে তো শুধুমাত্র দোষ ছাড়ানোর জন্য, যাতে আমাদের অন্য প্রতিবেশী ভারত অথবা আমেরিকা জানে, বলতে না পারে যে ভারতে গিয়েছে বা চায়নাতে গিয়েছে। এটা তৃতীয় রাষ্ট্রে গেলেন, সেটা হলো মালয়েশিয়া। কিন্তু ওনার মূল উদ্দেশ্যটা হচ্ছে চায়না। ভারতেরও দাওয়াত দিয়েছিলেন শুনেছি, পরবর্তীতে ভারত আর আগ্রহ দেখিয়েছেন কিনা সেটা জানি না, কারণ তারেক রহমান ক্ষমতায় আসার আগে ভারতের মধ্যে একটা আগ্রহ সৃষ্টি হয়েছিল। ভারত মনে করেছিল আওয়ামী লীগ ক্ষমতায় না থাকলে কি হয়েছে, বিএনপির সাথে তো আমরা আগেও কাজ করেছি, যদিও অতীত অভিজ্ঞতা ভালো না, তারপরও কিন্তু ভারত বিএনপির সাথে কাজ করার জন্য উদ্গ্রীব ছিল। এবং তারেক রহমানের মাতা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া যখন মারা যান, ভারত বিশেষ এনভয় পাঠিয়েছে, তাদের পররাষ্ট্রমন্ত্রীকে পাঠিয়েছে এবং বার্তা পাঠিয়ে শোক বার্তা দিয়েছে। এবং তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ার পরপরই আমার মনে হয় পৃথিবীর যে কোনো দেশের আগে ভারত তাকে শুভেচ্ছা জানিয়েছে। খেয়াল করে দেখেন, ভারতের যে সদিচ্ছা, এই সদিচ্ছাটার মূল্যায়ন বাংলাদেশের প্রধানমন্ত্রী কিভাবে দিচ্ছেন। এখন খেয়াল করেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী ভারতে না গিয়ে চায়নায় গেলেন কেন?
তিনি যেই কোনো দেশে যেতে পারেন, একটা স্বাধীন দেশের প্রধানমন্ত্রী চাঁদের দেশে চাইলেও যেতে পারেন, এটাতে সমস্যা নাই। কিন্তু বাস্তবতা হচ্ছে এই বাংলাদেশের জন্মের সাথে যাদের ইতিহাস জড়িত তারা হচ্ছে ভারত, এবং আমাদের 3 দিক থেকে যে রাষ্ট্রটি আমাদেরকে ঘিরে আছে সেই রাষ্ট্রটির নাম হচ্ছে ভারত। এবং আমাদের নদীমাতৃক দেশের 54টি নদী নিয়ে যে পানির সমস্যা, সেই 54টি নদীর পানি আসে ভারত থেকে। তাহলে খেয়াল করে দেখেন, ভারত আমাদের অর্থনীতিতে যেই পরিমাণ ভূমিকা রাখে, পৃথিবীর আর কোনো অর্থনীতি আমাদের দেশের অর্থনীতিতে, সমাজনীতিতে, রাজনীতিতে এবং আমাদের ইতিহাসে এর চেয়ে বেশি প্রভাব আর কেউ রাখে না। এখন আপনি খেয়াল করে দেখেন, তারেক রহমান ভারতে না গিয়ে চায়নায় গেলেন কেন? চায়নায় যাওয়ার মূল কারণ হচ্ছে তারেক রহমান ভেতরে ভেতরে একটা জিনিস আন্দাজ করেন যে ভারত আমাকে যতটাই দাওয়াত দেখ, যতই মশো করুক, তুলু করুক, আসলে ভারত আমাকে বিশ্বাস করে না। কারণ ভারত জানে, ভারতের ইন্টেলিজেন্স জানে তারেক রহমানের হাত হচ্ছে জঙ্গিদের সাথে, তারেক রহমানের কানেকশন হচ্ছে চীনের সাথে, তারেক রহমানের কানেকশন হচ্ছে পাকিস্তানের সাথে, তারেক রহমানের কানেকশন হচ্ছে জামাতের সাথে। এবং আপনারা দেখেন 1991 সালে বিএনপি ক্ষমতায় এসছে জামাতকে নিয়ে, এবং 2001 সালে ক্ষমতা এসছে জামাতকে নিয়ে। এবার আওয়ামী লীগকে ব্যান্ড করে জামাতের ছত্রছায়া থেকে রাজনীতি করে তারা আবার ক্ষমতায় ফিরেছে। সুতরাং জামাতের বাইরে কিন্তু বিএনপিকে হিসাব করাটা একটু কঠিন। এখন খেয়াল করে দেখেন যে চীনে গেল, চীনে গিয়ে কি ভারতকে একটি বার্তা দেওয়ার চেষ্টা করলো যে ভারত আমি তোমাদেরকে গণি না, আমি চীনে যাচ্ছি, চীন থেকে আমি সব কিছু নিয়ে আসবো, এনে প্রয়োজনে তোমাদের সাথে যুদ্ধ করব। খেয়াল করে দেখেন, এই আশায় কিন্তু তারেক রহমান যখন ক্ষমতায় ছিলেন 2001 সাল থেকে 2006 সাল, তারেক রহমানের মাতা ক্ষমতায়, দ্বৈত শাসন ব্যবস্থা ছিল, মায়ের কাছে দায়িত্ব ছিল আর ক্ষমতা ছিল তারেক রহমানের হাতে। তিনি একটি হাওয়া ভবন বাড়িয়ে দেশ পরিচালনা করছিলেন তখন। সেই সময়ে তিনি তুনার ওই যে লুকিং ফর শত্রুজ নামে একজন মন্ত্রী ছিলেন বাবর, এই বাবর ছিল তখন স্বরাষ্ট্রমন্ত্রী। আর সেই সময়ে চায়না থেকে অস্ত্রের চালানটি আসে পাকিস্তান থেকে সেই চালানটি আসে চিটাগংয়ে, আর সেখান থেকে খালাস হয়ে বাংলাদেশের উপর দিয়ে ভারতের সীমানা পেরিয়ে ওই পারে জঙ্গিদের কাছে যাওয়ার চেষ্টা চলছিল। ঠিক তখনই এটা ধরা পড়ে। অনেকে বলেন এখানে রয়ের হাত থাকতে পারে, অর্থাৎ এই অস্ত্র ধরা পড়ার পিছনে রয়ের কোনো একটা হাত থাকতে পারে। ছিল কিনা আমি জানি না, কিন্তু থাকতেও পারে। এরপর থেকে বাংলাদেশের রাজনীতিতে বিএনপির যে অবস্থান, সেই অবস্থানটা আস্তে আস্তে ভারতের কাছে ক্লিয়ার হতে শুরু করে। এখন তার মানে হচ্ছে চায়নার সাথে তার যে আগের সম্পর্ক, সেই সম্পর্কটি কিন্তু তিনি ছাড়েননি, তিনি কিন্তু ওই সম্পর্কটি রেখেছেন। এবং প্রথমবারেই ভারতের বিপরীত রাষ্ট্র, ভারতের সাথে যাদের প্রতিদ্বন্দ্বিতা আছে, যুদ্ধ আছে, যাদের সীমানা নিয়ে প্রবলেম আছে, তাদের দেশে গিয়েই তারেক রহমান এই বার্তাটি দিলেন, ইন্ডিয়া তোমরা সাবধান হও, তোমরা ভালো হয়ে যাও, নাইলে তোমাদেরকে আমরা চীনকে এনে হামলা চালাবো। এইরকম চিন্তা ভাবনা হয়তো তারেক রহমানের মনে থাকলেও থাকতে পারে। কিন্তু সবচেয়ে বড় যে কথাটি আমাদেরকে আজকে মনে রাখতে হবে, বাংলাদেশে কোনো সরকার, কোনো রাজনৈতিক দল যেই হোক, সেই রাষ্ট্র চালাতে গেলে যদি ভারতের আনুকূল্য না পায়, ভারতের সহযোগিতা না পায়, তাহলে 5 বছর পরে ক্ষমতায় আসা তো দূরের কথা, 5 বছরও ক্ষমতা পূরণ করতে পারে না। এর কারণটা কি? কারণটা হচ্ছে বাংলাদেশের মানুষের যে চাহিদা, আমাদের যে খাদ্য অভ্যাস, আমাদের যেসব জিনিস দরকার, এটা কিন্তু পশ্চিমবঙ্গ, উড়িষ্যা, বিহার, আসাম, ত্রিপুরা এইসব অঞ্চলে প্রচুর পরিমাণে উৎপাদন হয়, যার কারণে ভারত নিজের প্রয়োজনে এবং বাংলাদেশও নিজের প্রয়োজনে এগুলাকে কম দামে আমদানি করে নিজেদের চাহিদা মেটায়। কোনো কারণে যদি ভারত সীমান্ত দিয়ে এইসব পণ্য বাংলাদেশে না ঢোকে, বাংলাদেশে যদি না আসে, তাহলে আলটিমেটলি বাংলাদেশে ওই পণ্যের দাম আকাশচুম্বী হয়ে যায়, সমাজে হাহাকার নেমে আসে এবং সামাজিক বিশৃঙ্খলা সৃষ্টি হয়, ভোক্তার ক্রয় ক্ষমতার বাইরে চলে যায়। যেই কারণে ভারতের সাথে একটা সম্পর্ক আমাদের থাকতেই হয়। একই আকাশ একই বাতাস যে বলেছেন, কথাটা মিথ্যা নয়।
কারণ ভারতের সাথে আমাদের ভৌগোলিক সীমারেখা দিয়ে যদিও আমরা বিচ্ছিন্ন, কিন্তু দুই বাংলা হাজার হাজার বছর থেকে কিন্তু একটি দেশ ছিল। এই বাংলায় হিন্দু আছে, ওই বাংলায় মুসলমান আছে। এখন একটা জিনিস খেয়াল করে দেখেন, ভারতে এখন 30% মুসলমান, পশ্চিমবঙ্গে, সরি ভারতে নয়, পশ্চিমবঙ্গে 30 থেকে 34% মুসলমান, আর বাংলাদেশে 8 থেকে 9% হিন্দু। এখন যদি বাংলাদেশের তারেক রহমান সরকার মনে করে আমরা এক্সচেঞ্জ করতে চাই, যে বাংলাদেশ থেকে এই 10% হিন্দুকে পাঠিয়ে দিয়ে ভারত থেকে 36% মুসলমানকে এনে জায়গা দেব, তাহলে বাংলাদেশকে দোতলা তিনতলা যদি করতে চান তারেক রহমান, সেটা নিয়ে আমাদের কোনো ভ্রুক্ষেপ নাই, দেখি উনি কতটুকু করতে পারে। কিন্তু সবচেয়ে বড় যে বিষয়টা হচ্ছে, দিন যত যাচ্ছে ভারতের অর্থনৈতিক সামর্থ্য বাড়ছে, মিঠা পানির প্রয়োজনীয়তাও তাদের বাড়ছে। তাদের সাথে যদি সুষ্ঠু সম্পর্ক, ভালো সম্পর্ক আমরা না রাখতে পারি, তাহলে আমাদের যে নদীমাতৃক দেশের নদী, এই নদী কিন্তু মরে যাবে। ভারত কিন্তু এই নদীকে হত্যা করার ক্ষমতা রাখে। এখন এই জিনিসটা তারেক রহমান বুঝছে না। কেন বুঝছে না? তারেক রহমান মূলত ভেতরে ভেতরে এক ধরনের জঙ্গিবাদ চিন্তা চেতনা পোষণ করে, যার কারণে সে এই জামাত, এই মনে করেন হেফাজতে ইসলাম, এই কি জানি হিজবুত তাহেরি, তারপরে ওই যে মুফতি আমিনী, এই রকম যত রকমের মানে ধর্মান্ধ গোষ্ঠী আছে, এদের সাথে কিন্তু তলে তলে সে একটা লিয়াজু মেনটেন করে। আপনি দেখেন ঢাকার মাঠে আজকে কতদিন থেকে কালো কালো পতাকা নিয়ে, যেটা ওই যে আইএসরা করেছিল, সেই আইএসের পতাকা নিয়ে হাজার হাজার মানুষ মিছিল করছে, মিটিং করছে, বিভিন্ন জায়গায় লাগাচ্ছে। তার মানে বাংলাদেশকে একটা অন্ধ আফগানিস্তান, সোমালিয়া, ইথিওপিয়া, নাইজেরিয়া অথবা ওই যে আলজেরিয়ার মতো একটা সাম্রাজ্যে, আফগানিস্তানের মতো একটা সাম্রাজ্যে পরিণত করতে চাচ্ছে। এবং সেটাতে বিএনপি জল ঢালছে। জল কিভাবে ঢালছে? যে প্রগতিশীল রাজনীতির যে ধারা আওয়ামী লীগ তৈরি করেছিল, সেই আওয়ামী লীগকে নানাভাবে প্রতিদিন আওয়ামী লীগের, ছাত্রলীগের, যুবলীগের ছেলেমেয়েদেরকে হত্যা করা হচ্ছে। গতকাল তুরাগ থেকে 3টি লাশ উদ্ধার করা হয়েছে, সাতকানিয়াতে একজনকে হত্যা করা হয়েছে, আরেকজনকে হত্যা করা হয়েছে ফরিদপুরে। ঠিক এইভাবে প্রতিদিন প্রতিনিয়ত মানুষ হত্যা হচ্ছে। আপনি যতই হত্যা করবেন, বাংলাদেশের এই হত্যা করে রাজনীতি আপনি বন্ধ করতে পারবেন না। আর আপনি চীনে গিয়ে ভারতকে দমন করতে পারবেন না। ভারত এখন এমন একটা শক্তি, বাংলাদেশের এই প্রেক্ষাপটটা যদি আপনি বিচার করেন, তাহলে ভারতের সাথে আপনার সম্পর্ক যত খারাপ হবে, বাংলাদেশের অবস্থা তত খারাপ হবে। আপনি দেখেন শেখ হাসিনা যখন যায়, বাংলাদেশের জিডিপি ছিল 7%। আজকে ভারতের সাথে সম্পর্ক খারাপ হওয়ার এই 2 বছরের মাথায় এখনো জিডিপি 4%-এ যায় নাই। তার মানে কি দাঁড়াচ্ছে? ভারত থেকে তো আপনি মানে সম্পর্ক নষ্ট করেছেন, সম্পর্ক খারাপ করেছেন, কিন্তু জিডিপি তো আপনি বাড়াতে পারেননি, পারবেনও না। কারণ ভারতের সাথে যখন সম্পর্ক হয়, লেনদেন হয়, ভারতের সাথে যখন আমাদের অবাধ বাণিজ্য হয়, তখন ভারতের লাভ হয় অনেক, কিন্তু বাংলাদেশও বেঁচে যায়। কেন বেঁচে যায়? আপনি খেয়াল করে দেখেন, এই ব্রিটেনে গত 5 বছরে 5জন মানে 4 বছরে 5জন প্রধানমন্ত্রী দেখেছি। এর মূল কারণ কি? মূল কারণ হচ্ছে ইউরোপিয়ান ইউনিয়ন থেকে বেরিয়ে যাওয়ার পরে প্রতিবেশীদের চাইতে আমাদের পণ্যের দাম 20 থেকে 25% বেশি, যার কারণে মানুষের জীবন দুর্বিষহ। এই কারণে মানুষ কোনো গভর্নমেন্টের উপরে স্থিতিশীলতার জন্য নির্ভর করতে পারছে না, কারো উপরে তারা বিশ্বাস আনতে পারছে না, মনে করতে পারছে না যে তারা দেশ চালাতে পারবে। উল্টো গিয়ে নানান সামাজিক সমস্যা সৃষ্টি করতেছে এবং বারবার শুধু প্রধানমন্ত্রী বদলেছে, কিন্তু সমস্যার সমাধান আসছে না। ঠিক তেমনি বাংলাদেশও যতদিন এই জিনিসটা বুঝতে পারবে যে ভারত বাংলাদেশের জন্য শুধু সামরিক, অর্থনৈতিক বা রাজনৈতিক ইস্যু নয়, বাংলাদেশের সর্বাঙ্গীন উন্নতির জন্য, বাংলাদেশের স্থিতিশীল রাষ্ট্র কাঠামোর জন্য এবং নাগরিক জীবনের স্বস্তির জন্য যদি ভারতের সাথে সুষ্ঠু সম্পর্ক, ভালো সম্পর্ক রাখা না যায়, তাহলে বাংলাদেশ রাষ্ট্র তার অস্তিত্ব হারাবে, বিলীন হবে। আপনি জানেন একটা সময় ছিল পার্বত্য চট্টগ্রামে আমরা যেতে পারতাম না, কারণ সেখানে যুদ্ধ অবস্থা ছিল। এখন সেই যুদ্ধ অবস্থা আবার ফিরে এসছে এবং নতুন করে বার্মার সাথে আমরা আমাদের একজন রোহিঙ্গাকেও ফেরত পাঠাতে পারলাম না, কিন্তু নতুন করে বার্মার সাথে, চায়নার সাথে ট্রেড করার আবার নতুন নাকি দিগন্ত খুলছে।
মরা মানুষ যিনি নিজেকেই বাঁচাতে পারেন না, তিনি নাকি বাংলাদেশকে স্বর্গে তুলে নেবেন, সেই বার্মাকে। তো এই অবস্থায় আমার মনে হয় বাংলাদেশের মানুষকে একটু থিঙ্ক করতে হবে, ভাবতে হবে তারেক রহমান এই দেশটাকে কোথায় নিয়ে যাচ্ছে। আগামী দিন যদি এই দেশ আফগানিস্তানের মতো হয়, নারীদেরকে যদি ঘরে ফেরত পাঠানো হয়, যদি আমাদের সমাজ, আমাদের রাষ্ট্র যদি ভায়োলেন্ট একটা রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ে চলে যায়, তাহলে এই 18 কোটি মানুষের দেশে একটা গৃহযুদ্ধ অনিবার্য হয়ে উঠবে। আর সেই গৃহযুদ্ধে কত লোক মরবে, কত লোক পুঙ্গ হবে, কত সমাজের যে বিশৃঙ্খল হবে, সেটা কল্পনা করলে আঁতকে ওঠার মতো অবস্থা। আসুন এই সমাজকে, এই রাষ্ট্রকে মৌলবাদ দিয়ে নয়, আমরা যুক্তি দিয়ে, অসাম্প্রদায়িক চেতনা দিয়ে, মুক্তিযুদ্ধের চেতনা দিয়ে এই সন্ত্রাসী, এই চাঁদাবাজ, এই হত্যাকারী, গুমকারী যারা রাষ্ট্রকে অস্থিতিশীল করতেছে, তাদেরকে আমরা মোকাবেলা করি। ভালো থাকবেন, কথা হবে অন্য কোনো ভিডিওতে।